আচ্ছা, এবার হচ্ছে কি আমাদের যে জিনিসটা আমরা করব, আমরা জাস্ট আজকে কিছু প্রাথমিক কিছু আলোচনা করব। ডিটেইলস আমরা ইনশাআল্লাহ পরের দিন করব। এটা মনে হয় আপনারা যারা অলরেডি ল্যাব করতেছেন, ওই ল্যাবে দেখবেন আপনাদের বিজয় স্যারের একটা ভিডিও আছে, ওখানে সে মোটামুটি দেখছি ভালোই থিওরি আলোচনা করে দিছে। সো ল্যাবের জন্য মোটামুটি আগে থেকে একটা ধারণা স্যার আছে থাকবে। স্যার, এইটার উপরে স্যার এক্সাম আছে স্যার, এসটিডি আচ্ছা এসটিডি এর আচ্ছা, উপরে স্যার। আর যেটা হতেছে, আর আমি এমনিও হচ্ছে কি নেক্সট দিন ওই টপিকটা ডিটেলস আলোচনা করবো আর কি। আজকে জাস্ট হচ্ছে কি কিছু প্রারম্ভিক কিছু কথাবার্তা, কিছু ইনিশিয়াল কিছু ডিসকাশন আর কি আমি করব। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা একবার একটা সিস্টেমের যখন ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জেনে গেলাম, এবার হচ্ছে কি সিস্টেমের আমাদের হচ্ছে স্টেডি স্টেট পারফরমেন্স সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। তো এটার জন্য আমরা কিছু থিওরামের সহায়তা নিব, যেমন হচ্ছে কি ফাইনাল ভ্যালু থিওরাম। তো ফাইনাল ভ্যালু থিওরাম এটা মনে হয় অলরেডি আপনারা পড়েছেন। সেটা হচ্ছে যে একটা টাইম সিগন্যাল এফ অফ টি, এটা যদি আমার ল্যাপ্লাস যদি জানা থাকে এফ অফ এস, তাহলে এই টাইম সিগন্যালের ইনফাইনাইটে স্টেডি স্টেট মানে কি, টি যখন ইনফিনিটি, সময় যখন ইনফিনিটি, তখন এটার যে ভ্যালু সেটাই হচ্ছে তার ফাইনাল ভ্যালুটা। ঠিক আছে, সেই ফাইনাল ভ্যালুটা কিভাবে আমি বের করতে পারি, সেটা আমি বের করতে পারি ল্যাপ্লাস ডোমেন থেকে। ওই যে ল্যাপ্লাস যে ট্রান্সফরমেশনটা আছে সেটার সাথে আমি এস যদি গুণ করি, তাহলে এই যে ফাংশনটা পাচ্ছি সেটার কি এস টেন্স টু জিরো, এই লিমিটিং ভ্যালুটা নিলেই আমরা হচ্ছে কি পাবো, এই ইনফিনিটিতে এই টাইম ফাংশনটা যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা আমরা পাবো। এটা কি আপনারা পড়ছেন সিগন্যাল সিস্টেমস কোর্সে? স্যার এইটা স্যার ফাইনাল ভ্যালু থিওরেম আর ইনিশিয়াল ভ্যালু থিওরেম দুইটাই পড়ছি, কিন্তু স্যার একটা জায়গায় একটু কনফিউশন লাগে আর কি স্যার। এই টি টার্মস টু যখন ইনফিনিটি স্যার, এস টার্মস টু জিরো নেই কেন স্যার? বুঝি না, টি টেন্স টু ইনফিনিটি এস টেন্স টু জিরো নেই কেন মানে? জি স্যার। আচ্ছা, কেন নেই এটা? হ্যাঁ হ্যাঁ, কেন নেই, জি স্যার। আচ্ছা, এই জিনিসটা আপনার কনফিউশন। আপনাকে তো তাহলে ডিরাইভেশনটা দেখতে হবে। এটা এটা তো আসলে এই কোর্সটা তো ডিরাইভেশনের কোর্স না। এগুলো তাহলে ডিরাইভেশনটা যদি একটু আরেকবার দেখেন, তারপর না বুঝতে পারলে বললেন, কিন্তু আমি আসলে ডিরাইভেশন আলোচনা করলে এটা সিগন্যাল সিস্টেম কোর্স হয়ে যায়। তো আমার জাস্ট হচ্ছে কি সিগন্যাল সিস্টেম কোর্সে এই থিওরামের এই পার্টটা দরকার, এই জন্য একটু আমি নিচ্ছি আর কি। কেন আর ইনিশিয়াল ভ্যালু থিওরামের ক্ষেত্রে কিন্তু উল্টা। ইনিশিয়াল ভ্যালু থিওরামের ক্ষেত্রে এখানে কিন্তু আমার ইনফিনিটি আর এখানে জিরো। জি আচ্ছা, স্যার যাই হোক, উল্টা। তো আমাদের হতেছে ফাইনাল ভ্যালু থিওরাম, তাহলে কেন সেটা ডিরাইভেশনটা আমরা আপাতত আলোচনা না করি, আপাতত জাস্ট আমরা এতটুকু বলি যে হইতেছে যে এই টাইম ফাংশনটা ইনফিনিটিতে, টাইম ইনফিনিটিতে ভ্যালু, এটা আমরা ল্যাপ্লাস থেকে কিভাবে বের করতে পারি, ওই ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাথে এস গুণ করে তার এস টেন্স টু জিরোতে আর লিমিটিং ভ্যালু নিলে এটাই হইতেছে তার কি, ওই টি ইনফিনিটিতে যে ভ্যালু তার সমান। তার মানে এইরকম যদি একটা ফাংশন হয়, যে এই যে টাইম ফাংশন দেখানো হচ্ছে, এরকম যদি একটা ফাংশন যদি এই যে টি ইনফিনিটিতে এই যে ভ্যালু থেকে সেটেল হচ্ছে, সেই ভ্যালুটাই হচ্ছে কি আমার ফাইনাল ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, এখন এই থিওরামের কিছু লিমিটেশন আছে, মানে এই থিওরামটা অ্যাপ্লাই করার জন্য কিছু শর্ত আছে। এক নাম্বার হইতেছে পোল গুলো আপনার লেফট হ্যান্ড প্লেনে থাকতে হবে, অথবা পোল গুলো অরিজিনে থাকতে হবে। আপনার যদি পোল যদি লেফট হ্যান্ড প্লেনে থাকে অথবা পোল যদি অরিজিনে থাকে, তাহলেই হইতেছে এটা অ্যাপ্লিকেবল। আর যদি পোল গুলো রাইট হ্যান্ড প্লেনে থাকে বা ইমাজিনারি অ্যাক্সিস থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল না। যেমন আমি উদাহরণস্বরূপ বলি অ্যাপ্লিকেবল না কোন কোন জায়গায়, সেটার জাস্ট উদাহরণ যদি আমি বলি, যদি মনে করেন একটা সিগন্যাল, ধরেন এফ অফ টি, ঠিক আছে, একটা টাইম সিগন্যাল এফ অফ টি সমান সমান এক্সপোনেনশিয়াল অফ 2t। ঠিক আছে, তাহলে এটার এটার যদি আমি ল্যাপ্লাস নিই, কি আসবে, কি বলতে পারবেন? এস ওয়ান বাই এস মাইনাস টু স্যার। হ্যাঁ, এস মাইনাস টু হবে। তার মানে কি আমার রাইট হ্যান্ড প্লেনে হইতেছে এটা পোল আচ্ছা, বলতে হচ্ছে পারবেন থিটা। এই যে ফাংশনটা লিখলাম, ঠিক আছে, এই ফাংশনটার ফাইনাল ভ্যালু কত? স্যার এই ইয়ার ফাইনাল ভ্যালু স্যার ইয়া ইনফিনিটি হয়ে যাবে স্যার। হ্যাঁ, এটার ফাইনাল ভ্যালু কিন্তু আসলে ইনফিনিটি, মানে এটা সময়ের সাথে সাথে এভাবে গ্রো করতেছে। স্যার এই এক্সপোনেনশিয়ালি এই এই রাইজ জিনিসটা হবে স্যার, হইতেছে, হ্যাঁ, বাট এই ইটস জিনিসটা আনস্টেবল। এই জিনিসটা হইতেছে যেভাবে সময়ের সাথে সাথে কিন্তু সে ইনক্রিজ করতেছে। এই যে ফাংশনটা যদি কথা যদি চিন্তা করেন, এটা কিন্তু সময়ের সাথে সাথে ইনক্রিজ করতেছে। তো এটা ফাইনাল ভ্যালু কি হওয়া উচিত আসলে? ইনফিনিটি হওয়া উচিত। কিন্তু আপনি যদি ফাইনাল ভ্যালু থিওরামটা এখানে অ্যাপ্লাই করেন, ঠিক আছে, আমি যদি এখানে এস এফ ফাইনাইট অফ ভ্যালু চলে আসবে স্যার, এস মাইনাস হাফ এফ অফ চলে এ, আসবে। শোনেন, এস এফ অফ এস যদি বের করি তাহলে, এবং সেটা যদি আমি লিমিটিং ভ্যালু নেই, তাহলে কি আসবে? জিরো চলে আসতেছে না? জিরো চলে আসে জি স্যার, এই যে এস এর উপরে মান। যদি একটা এস দিয়ে গুণ করি, তারপর এস এর ভ্যালু যদি আমি জিরো বসাই, তাহলে কি আসতেছে? জিরো চলে আসতেছে না? বা এটা জি কি স্যার। আসলে ফাইনাল ভ্যালু কি জিরো? নো জিরো না। স্যার। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আসলে অ্যাপ্লিকেবল না। আবার ইমাজিনারি অ্যাক্সিস যদি থাকে, ঠিক আছে, আর দুইটা পোল যখন ইমাজিনারি অ্যাক্সিস থাকে, তার টাইম রেসপন্স কিরকম হয় বলেন? স্যার এতক্ষণ স্যার পিওর সাইনোসয়েড স্যার, পিওর। এটা অসিলেটরি হয়, সোজা কথা। জি স্যার। হ্যাঁ, অসিলেটরি হয়। এরকম যদি হয়, মনে করেন যে আমার
দুটা পোল আছে, একটা হইতেছে এই জায়গায় আরেকটা হইতেছে এই জায়গায়, তাহলে এটা হইতেছে কি আমার অসিলেটরি বিহেভিয়ার দিবে, মানে এটার ক্ষেত্রে কোনো ফাইনাল ভ্যালু আসলে থাকবে না, এরকম জিনিসটা তো এরকম অসিলেটরি, তাই না? এরকম অসিলেটরি অসিলেশন, আমার যে আঁকাটা পারফেক্ট হয় নাই বুঝেন, অসিলেটরি এটার ক্ষেত্রে কোনো ফাইনাল, এটা দুটা ভ্যালুর মাধ্যমে সবসময় অসিলেট করবে। তো এরকম একটা মনে করেন ফাংশন যদি আমি বলি, ধরা যাক ফাংশনটা হইতেছে ধরেন এফ অফ এস, ঠিক আছে, এফ অফ এস সমান 1 বাই ধরেন এস স্কয়ার প্লাস 1, ঠিক আছে, এস স্কয়ার প্লাস 1, সরি তো এইদিকে লিখি, এস স্কয়ার প্লাস 1। আচ্ছা, এটার যদি আপনি ফাইনাল ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করেন, মানে এস এফ অফ এস, ঠিক আছে, এস এফ অফ এস যদি আপনি এখানে লেখেন, লিখে যদি আপনি এটার জিরো ভ্যালু হবে করেন তাহলে কি হবে? 0 হবে, বাট এটার ভ্যালু কি আসলে? স্যার, এটা ভ্যালু, অসিলেটর। এটা তো আসলে অসিলেটর, এটার কোনো ফাইনাল ভ্যালু নাই। সো এই দুটো কেসে কিন্তু এই ফাইনাল ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করা যাবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? সব সিগন্যালের ক্ষেত্রে আপনারা ফাইনাল ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে আবার বললেন না সাব মিলতেছে না তো। এটা হইতেছে একমাত্র এই দুইটা ক্ষেত্রে, যদি লেফট হ্যান্ড প্লেনে যদি পোলগুলো থাকে অথবা অরিজিনে যদি থাকে তাহলে এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এটাও কিন্তু একটা থিওরেম পড়ার সাথে সাথে তার লিমিটেশনও জানতে হবে। আচ্ছা, আমরা আমাদের সিস্টেমের যেটা করি, একটু কনসেপ্টটা বলি, একটা সিস্টেমের আমরা পারফরমেন্স করার জন্য যাচাই করা, যেহেতু একটা সিস্টেমের ইনপুট কি হবে সেটা অনেক সময় আমরা জানি না আগে থেকে, সো ওই সিস্টেমের পারফরমেন্সটা স্পেসিফাই করার জন্য আমরা কিছু টেস্ট ইনপুট ইউজ করি। আমরা কিছু ইউজ করি কি, কিছু টেস্ট ইনপুট আমরা ইউজ করি। এই টেস্ট ইনপুট হচ্ছে তিনটা, একটা হলো স্টেপ, একটা হলো র্যাম্প, একটা হলো প্যারাবোলিক। এগুলোকে আমরা বলি কি টেস্ট ইনপুট, আমি এখানে লিখে দিই টেস্ট ইনপুট, ঠিক আছে? মানে এই ইনপুট গুলো দিয়ে আমরা আসলে টেস্ট করে দেখি। আপনারা যদি ওই আপনাদের স্টেডি স্টেট থিওরেম যদি ওইটার এক্সপেরিমেন্ট যদি ভিডিওটা দেখে থাকেন, দেখবেন যে এই তিনটা ইনপুট দিয়ে হলো সব কাজ করা হয়েছে, টেস্ট করা হয়েছে একটা সিস্টেমকে, বিভিন্ন টাইপের যে সিস্টেম গুলো যেগুলো আমরা পরবর্তী আলোচনা করব, সেগুলো আসলে ডিসকাস করা হয়েছে যে এইটা দিয়ে, এই যে এই তিনটা হচ্ছে আমার টেস্ট ইনপুট, এই যে স্টেপ সিগন্যাল, আপনার হচ্ছে র্যাম্প যে সিগন্যালটা আছে, এটা হলো প্যারাবোলিক সিগন্যাল। তো এই যেহেতু এই তিনটা টেস্ট ইনপুট আমাদের লাগবে, সো এদের আসলে ল্যাপ্লাসটা কিরকম হয় সেটা একটু জেনে রাখা দরকার। এ ইউটি, ইউটি হইতেছে স্টেপ ইনপুট, তার সাথে এ হইতেছে তার একটা ভ্যালু, ইউটি এর ফাইনাল ভ্যালু হচ্ছে 1, তার সাথে যদি আমি এ গুণ করি তাহলে তার ফাইনাল ভ্যালু কি হবে? এ হবে, ঠিক আছে? অর্থাৎ এই ভ্যালুটা হইতেছে আমার এ। এই যে এখানে সময়ের সাথে দেখানো হয়েছে, এখানে এটা টাইমের সাথে আসলে ভ্যালু গুলো দেখানো হয়েছে, এই এক্স এক্সিস প্রত্যেকটা জায়গায় হইতেছে টাইম, ঠিক আছে? তো এখানে আমার এই ফাইনাল ভ্যালুটা হতেছে এ, ঠিক আছে? তো এটাকে আমরা যদি ল্যাপ্লাস ডোমেইনে নিই তাহলে কি আসে? এ ডিভাইডেড বাই এস আসে। ইউটি হইতেছে 1 বাই এস, আর তার সাথে জাস্ট এ হলো জাস্ট কনস্ট্যান্টটা গুণ। র‍্যাম্প হইতেছে টি ইনটু ইউটি, টি গুণ করলে কি আসবে? 1 বাই এস স্কয়ার আসবে, ঠিক আছে? তার সাথে এই যে এ গুণ আছে, তাহলে এ ডিভাইডেড বাই এস স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, আর এই এটা হইতেছে তার স্লোপ আর কি, এই ক্ষেত্রে এই সিগন্যালটা স্লোপ হইতেছে আমার এ, ঠিক আছে? আর এখানে হইতেছে হাফ এ টি স্কয়ার ইউটি। আসলে বেসিক্যালি আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আপনারা এই জিনিসটা পড়ছেন কিনা, ওই যে আমি আপনাদেরকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন একটা টেবিল দিয়েছিলাম, ওখানে কিন্তু এই যে টি টু দি পাওয়ার এন, টি টু দি পাওয়ার এন ইউটি, এটার কিন্তু একটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ছিল, এটা কিন্তু শুধু শুধু দেখানো হয়নি। এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1 কি? বাই স্যার এস এর পাওয়ার n প্লাস 1 n2 ফ্যাক্টোরিয়াল n সম্ভব। এটা হইতেছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1, সরি n ফ্যাক্টোরিয়াল ছিল মনে হয়, n ফ্যাক্টোরিয়ালি, আর নিচে হচ্ছে আপনার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n n প্লাস 1 প্লাস 1, এই যে এরকম ছিল কিছু একটা, তাই না? জি স্যার। এটুকু কিন্তু ভুলে মনে রাখতে হবে, কিছু জিনিস একটু মনে রাখতে হবে, মানে এগুলো এমনি বলা হয়নি। তাহলে মিলাই দেখেন আপনারা, আমি যদি এখানে টি স্কয়ার ইউটি যদি নিই, টি স্কয়ার ইউটি যদি নিই তাহলে কি হবে? এটা যদি আমি ল্যাপ্লাস নিই, এটা যদি আমি ল্যাপ্লাস নিতে যাই তাহলে কি আসবে? ওই যে সূত্রের সাথে মিলাই দেখি, এখানে n ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে কি 3, তাই না? তার মানে হচ্ছে টি স্কয়ার ইউটি, এটা হলো 2 ডিভাইডেড বাই s কিউব। তাইলে আমরা এই 2টাকে যদি ওইদিকে নিয়ে যাই,
আমরা যদি উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করি, এভাবে যদি বলি হাফ দিয়ে যদি গুণ করি, তার মানে কি হাফ, হ্যাঁ হাফ মানে বুঝে নিন এভাবে 1/2 মানে হাফ টি স্কয়ার ইউটি, এটা তার মানে কি আসতেছে 1, এটা ল্যাপ্লাস আসতেছে 1/s কিউব। কথা বোঝা গেছে যে এই জিনিসটা এই কারণে হাফটা এইদিকে নিয়ে আসা হয়েছে আর কি, জাস্ট ঠিক আছে, এখানে জাস্ট হাফটাকে এইদিকে নেওয়া হয়েছে। এই জিনিসটা বেসিক্যালি আসলে এইটাই। ওকে, এই যে এখানে নিচে পাশে ক্যালকুলেশনটা দেখানো ছিল, তারপর আমি জাস্ট এটা লিখে দেখাই দিলাম আর কি। তো এগুলো হইতেছে আমাদের ওই টেস্ট ওই ইনপুট হাফটা গুলো। স্যার ইন্টিগ্রেশনের হাফটা না স্যার। হ্যাঁ স্যার এই হাফটা যে হাফ এই এ টি হাফটা হইতেছে স্কয়ার, যে উপরে যে ইয়াটা, এই যে n ফ্যাক্টোরিয়াল, যেটা ফ্যাক্টোরিয়ালের হাফ, স্যার ফ্যাক্টোরিয়াল পুরোটা এদিকে আসছে। ইউটিকে স্যার আপনার ইন্টিগ্রেশন করলে পরে তো স্যার আপনার যে ইয়াটা হয় ওইটার হাফ হওয়ার কথা না স্যার এইটা। ইউটিউবকে ইন্টিগ্রেশন করলে মানে বুঝি নাই। করলে স্যার, স্যার ইউটিকে সরি র্যাম কে ইন্টিগ্রেশন করলে তো স্যার প্যারাবোলিক পাওয়া যায়। র্যাম যদি টি হয় স্যার টি স্কয়ার বাই 2 স্যার, ওই ওই হাফটা না স্যার এইটা স্যার। হ্যাঁ র্যাম হ্যাঁ এভাবে রাইট, হ্যাঁ এভাবেও বলা যায়, রাইট আপনি ঠিক বলছেন। হ্যাঁ এভাবে করেও চিন্তা করা যায় জিনিসটাকে, যে এটাকে ইউটিকে ইন্টিগ্রেট করলে। ইন্টিগ্রেশন করলে হ্যাঁ ইউটিকে হ্যাঁ হ্যাঁ ইন্টিগ্রেশন ঠিক আছে, করলে আমি আপনার কথা বুঝতে পারছি, র্যাম যে আমি এটাকে ইন্টিগ্রেট করলে আমি এটা পাই, আর টাইম ডোমেনে ইন্টিগ্রেট করা মানে হইতেছে ল্যাপ্লাস ডোমেনে 1/s দিয়ে গুণ করা। হ্যাঁ গুড, ভেরি গুড, এভাবেও চিন্তা করা যায় জিনিসটাকে। মানে ওনার কথা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, যে এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে টি কে ইন্টিগ্রেট করলে t² বাই 2 আসে। তো টাইম ডোমেনে ইন্টিগ্রেট করা মানে হলো ফ্রিকোয়েন্সি ডোমেনে 1/s দিয়ে গুণ করা, ঠিক আছে, সেভাবে করে চিন্তা করা যায়। তো এখানে আমি জাস্ট লাস্টে আজকের দিনের জন্য আজকে আগাইতে পারবো না বেশি, কনক্লুডিং কথা হইতেছে যে একটা সিস্টেমের জন্য আমাদের একটা রেফারেন্স ইনপুট থাকে বা একটা ডিজায়ার্ড আউটপুট থাকে, ঠিক আছে। এই রেফারেন্স ইনপুটটা হলো ডিজায়ার্ড আউটপুট, আউটপুট কথাটা এখানে লিখে নাই, এটা ডিজায়ার্ড আউটপুট হবে। তো আর একটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট থাকে, আমাদের টার্গেট হইতেছে এই অ্যাকচুয়াল আউটপুটটাকে এটাকে এই রেফারেন্স ইনপুটে সমান করা। এই রেফারেন্স ইনপুটটাকে এই যে লিফটে যে 3-এ যে প্রেস করে, ঠিক আছে, এই যে লিফটের 3 বাটনে যে প্রেস করছেন এটা হলো আপনার রেফারেন্স ইনপুট, এটাই হলো এই রেফারেন্স ইনপুটটা হলো আপনার ডিজায়ার্ড আউটপুট। আপনি চান লিফটটা ওই জায়গায় গিয়ে থামুক, আর লিফটের যেটা অ্যাকচুয়াল পজিশন সেটা হইতেছে লিফটের অ্যাকচুয়াল আউটপুট। তো আমাদের টার্গেট কি হয় বা আমাদের আমরা কি চাই, আমরা চাই লিফটের যে অ্যাকচুয়াল পজিশন বা যেটাকে আমরা অ্যাকচুয়াল আউটপুট বলি, সেটা লিফটের রেফারেন্স ইনপুট অর্থাৎ যে বাটনে আপনি চিপ দিচ্ছেন এটার সমান হবে, ঠিক আছে। এটা সমান করাটাই হলো কন্ট্রোল সিস্টেমের উদ্দেশ্য। আমরা দেখব যে আমাদের একটা সিস্টেমের ক্ষেত্রে এই রেফারেন্স ইনপুট আর অ্যাকচুয়াল আউটপুটটা স্টেডিতে গিয়ে তাদের যে ডিফারেন্সটা আমরা পাবো সেটাকে আমরা বলবো কি স্টেডি স্টেট এরর, ঠিক আছে। এই যে অ্যাকচুয়াল রেফারেন্স ইনপুট আর অ্যাকচুয়াল আউটপুটের স্টেডিতে যখন একটা সিস্টেম যখন স্টেডিতে পৌঁছায় যায়, স্টেডি মানে যেমন হচ্ছে একটু হচ্ছে তার ট্রানজিয়েন্ট পার্ট, এই যে স্টেডিতে যখন পৌঁছায় তখন হচ্ছে যেটা তার রেফারেন্স ইনপুট দেওয়া হয়েছিল আর যেটা তার অ্যাকচুয়াল আউটপুট আমরা পেয়েছি, এদের ডিফারেন্সটা হইতেছে কি আমাদের স্টেডি স্টেট এরর, ঠিক আছে। তো আমি আজকে এ পর্যন্তই রাখলাম। আচ্ছা ঠিক আছে, তো আমি গতদিন যেটা আলোচনা করেছিলাম শুরু করেছিলাম সেটা হচ্ছে গিয়ে ফাইনাল ভ্যালু থিওরাম। ফাইনাল ভ্যালু থিওরাম দিয়ে হচ্ছে গিয়ে আমরা একটা টাইম সিগন্যালের ফাইনাল ভ্যালু বা টি ইনফিনিটিতে তার ভ্যালুটা আমরা ল্যাপ্লাস থেকে বের করতে পারি। কি করব, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাথে এস গুণ করব, তারপর এটা জাস্ট লিমিটিং ভ্যালু, ঠিক আছে। যেমন এরকম একটা সিগন্যালের কথা আমরা বলেছিলাম যে এইটুক হচ্ছে গিয়ে তার ট্রানজিয়েন্ট পার্ট, তারপর ফাইনালি সে একটা ভ্যালুতে সেটেল হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি ফাইনাল ভ্যালু। এই ফাইনাল ভ্যালুটাকে আমরা হচ্ছে কি এভাবে করে ক্যালকুলেট করতে পারি। এবং বলেছিলাম যে এটা দুইটা জায়গায় অ্যাপ্লিকেবল, যদি পোল গুলো লেফট হ্যান্ড প্লেনে অথবা অরিজিনে থাকে, কিন্তু পোল গুলো রাইট হ্যান্ড প্লেন অথবা ইমেজিনারি অ্যাক্সিসে থাকলে সেগুলো অ্যাপ্লিকেবল না। তারপর আমরা বলেছিলাম যে আমাদের সিস্টেমের যে টাইম পারফরমেন্স, যেগুলো টাইম ডোমেনে তাদের যে পারফরমেন্স সেগুলোকে যদি আমরা ক্যারেক্টারাইজ করতে যাই, তাহলে আসলে আমাদের যেটা হচ্ছে কি যে 3 ধরনের আমরা আসলে টেস্ট ইনপুট নিয়ে কাজ করি। একটা হচ্ছে স্টেপ, একটা হচ্ছে র্যাম্প, একটা প্যারাবোলিক। কারণ আমরা আসলে যেটা হয় কি যে আমাদের সিস্টেমে যে ইনপুট কি হবে এটা অনেক সময় আমরা আগে থেকে জানি না, কিন্তু সিস্টেমের ওই যে স্পেসিফিকেশন গুলো বের করার জন্য আমাদের আসলে এই 3 ধরনের আমরা টেস্ট ইনপুট বলা হয়, ঠিক আছে। টেস্ট ইনপুট আমরা ব্যবহার করে থাকি, এদের ল্যাপ্লাস কিরকম হয় সেটাও আমি গতদিন আলোচনা করেছি। আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি লাস্টের দিকে বলেছিলাম সেখান থেকে আমি আবার শুরু করতে চাই, যে এই এররের কনসেপ্টটা কি। আমাদের একটা সিস্টেমে আমাদের একটা রেফারেন্স ইনপুট থাকে, ওই রেফারেন্স ইনপুটটাকে আমরা ডিজায়ার্ড আউটপুট বলি। উদাহরণস্বরূপ লিফটের কথা বলেছিলাম, যে আমরা যখন ডিপার্টমেন্টে যেতে চাই তখন কি করি, লিফটের 3-এ আমরা প্রেস করি। সো আমাদের লিফটটা 3-এ গিয়ে থামবে,
ঠিক আছে, এটাই হচ্ছে এই যে তিনে যে আপনি প্রেস করলেন, তিন বাটনে যে প্রেস করলেন, এটাই হচ্ছে রেফারেন্স ইনপুট বা ডিজায়ার্ড আউটপুট যাই বলেন না কেন। আর লিফটের যেটা হচ্ছে অ্যাকচুয়াল পজিশন, সেটা হচ্ছে লিফটের অ্যাকচুয়াল আউটপুট। তো কন্ট্রোল সিস্টেমের কাজ হচ্ছে এই অ্যাকচুয়াল আউটপুটটাকে এই রেফারেন্স ইনপুটের সমান করে দেওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে এটার জন্যই আমরা আসলে কন্ট্রোল সিস্টেমটা ডিজাইন করি। তো আমাদের যদি কোনো কারণে এই সিস্টেমের অ্যাকচুয়াল আউটপুট, ঠিক আছে, সিস্টেমটা অ্যাকচুয়ালি যে ভ্যালুতে গিয়ে সেটেল হয় সেই ভ্যালুটা আর যেটা আমাদের রেফারেন্স ইনপুট, এই দুটো যদি সমান না হয়, তাহলে আমরা বলি যে সিস্টেমের মধ্যে একটা কি আছে, একটা এরর আছে। যে এররটা হচ্ছে এই রেফারেন্স ইনপুট মাইনাস এই অ্যাকচুয়াল যে ভ্যালুটা, ফাইনাল যে ভ্যালুটা বা স্টেডি স্টেটে যে ভ্যালুটা সেটা। ঠিক আছে, তো আমরা কেন স্টেডি নিয়ে আলোচনা করি, কারণ একটা সিস্টেম জানেন টাইম রেসপন্সের কথা যদি চিন্তা করেন, সেখানে একটা ট্রানজিয়েন্ট পার্ট থাকে। ঠিক আছে, যখন আপনি সেখানে একটা ইনপুট অ্যাপ্লাই করবেন, সেখানে একটা ট্রানজিয়েন্ট পার্ট থাকে, তারপর তারপর সে হচ্ছে কি যে ফাইনালি সে একটা ফাইনাল ভ্যালুতে বা একটা স্টেডি স্টেটে এসে সে সেটেল হয়। ঠিক আছে, ওকে। তো আমি আর একটু উদাহরণ দিয়ে বলি। এই যে যেটা বললাম যে সিস্টেমের যে এররটা, সেটা হচ্ছে রেফারেন্স মাইনাস যেটা অ্যাকচুয়াল যে আউটপুট, এটা ডিফারেন্স হচ্ছে কি আমাদের সিস্টেমের জন্য এরর। তো ধরা যাক যে এটা হচ্ছে আমার রেফারেন্স ইনপুট, ধরেন এটা হচ্ছে লিফটের 3। ঠিক আছে, লিফটের 3 হচ্ছে কি এই পজিশনটা, এই যে এইখানে ডট দিয়ে যেটা দেখানো হয়েছে। তো আপনি লিফটে যখন 3-এ প্রেস করুন, লিফটের পজিশনটা সময়ের সাথে সাথে এভাবে পরিবর্তন হয়ে ধরেন এই 3-এ এসে শেষ হলো। ঠিক আছে, এই সলিড লাইনটা হচ্ছে লিফটের অ্যাকচুয়াল আউটপুট। তাহলে এই ক্ষেত্রে দেখেন এই যে ট্রানজিয়েন্ট পার্টটাতে রেফারেন্স ইনপুট আর লিফটের অ্যাকচুয়াল পজিশনের মধ্যে একটা ডিফারেন্স আছে বা কিছু এরর আছে। কিন্তু লিফটটা ফাইনালি যে জায়গায় গিয়ে সেটেল হয়, সেই জায়গার অর্থাৎ স্টেডি স্টেটে লিফটের যেই স্টেডি স্টেট পজিশন যেটা লিফটের, আর যেটা রেফারেন্স ইনপুট বা ডিজায়ার্ড আউটপুট, দুটাই কিন্তু এই ক্ষেত্রে সমান। অর্থাৎ এই কার্ভের ক্ষেত্রে স্টেডিতে কোনো এরর নাই। ঠিক আছে, কিন্তু লিফটটা যদি 3-এ প্রেস করার পর যদি এইভাবে যে নিচের কার্ভটার মতো যদি তার আচরণটা হয়, যে সে এইভাবে করে একটা ট্রানজিয়েন্ট পিরিয়ডের মধ্যে দিয়ে এই জায়গায় এসে সেটেল হয়েছে বা এই লেভেলে এসে সেটেল হয়েছে, তাহলে আমরা বলবো যে লিফটে আসলে সেখানে কি আছে, একটা এরর আছে। যে একটা স্টেডি স্টেট একটা এরর আছে, অর্থাৎ লিফটের যেটার জন্য যেটা রেফারেন্স ইনপুট ছিল বা ডিজায়ার্ড আউটপুট ছিল হলো এটা, আর লিফটের এই ক্ষেত্রে অ্যাকচুয়াল আউটপুট বা আমাদের স্টেডি স্টেট যে আউটপুটটা, সেটা হচ্ছে এই জায়গায় এসে শেষ হয়। অর্থাৎ এই যে ডিফারেন্সটা, ঠিক আছে, যে এটা থেকে এটা যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে লিফটের জন্য আমার অ্যাকচুয়াল এরর। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে কি, কন্ট্রোল সিস্টেমের কাজ হচ্ছে কি এই এররটাকে মিনিমাইজ করা এবং হচ্ছে গিয়ে এই অ্যাকচুয়াল আউটপুটটা ফাইনালি যে ভ্যালুতে সেটেল হয়, সেই ভ্যালুটাকে রেফারেন্স ইনপুটের সমান করা, আইডিয়ালি সমান করা বা অ্যাটলিস্ট যতটুকু কাছে করা যায় ততটা কাছে করা। আচ্ছা, এবার তাহলে আমরা একটু রিলিভেন্ট ইকুয়েশন, এটা ছিল কনসেপচুয়াল বিষয়। তো আমাদের এবার হচ্ছে গিয়ে একটু রিলিভেন্ট আমরা কিছু ইকুয়েশন একটু দেখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ক্লোজ লুপ একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, যেখানে জিএস টা হইতেছে তার ফরওয়ার্ড ট্রান্সফার পাথ, এটার হচ্ছে গিয়ে ফরওয়ার্ড পাথের ট্রান্সফার ফাংশন, আর এইচএস টা হইতেছে তার ফিডব্যাক পাথের ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, অর্থাৎ আমার আউটপুট ভেরিয়েবলটা এই ফিডব্যাক দিয়ে ফিড হয়ে তারপর হইতেছে ইনপুটের সাথে কম্পেয়ার হচ্ছে এই জায়গাটাতে, এই সামিং জাংশনটাতে কম্পেয়ার হচ্ছে। তো এখন এটা যদি আমার ওয়াই হয়, এটা যদি আমার এইচ হয়, তাহলে এই সিগন্যালটা আসলে কি, এই যে এই জায়গার সিগন্যালটা কি, এই জায়গার সিগন্যালটা হচ্ছে বুঝতেই পারতেছেন, একটা ব্লকের ইনপুট যদি জানা থাকে, এই যে এই ব্লকটার যে ইনপুট সেটা হচ্ছে ওয়াই, এইচ হচ্ছে গিয়ে ট্রান্সফার ফাংশন, তো এটা হচ্ছে ওয়াই ইন্টু এইচ। ঠিক আছে, ওয়াই ইন্টু এইচ, এই সিগন্যালটা হইতেছে আমার ওয়াই ইন্টু এইচ। তো এই সিগন্যালটা এই সামিং জাংশনে আর এর সাথে কি হইতেছে, এখানে মাইনাস আকারে আসতেছে, এসে তারপর এইখানে যে সিগন্যালটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি ই এ। ঠিক আছে, এই সিগন্যালটাকে আমরা বলতেছি ই এ, বা এটাকে বলা হয় অ্যাকচুয়েটিং এরর। এই যে এখানে দেখেন একটা টার্ম আছে, ঠিক আছে, এটাকে বলা হইতেছে কি, এই যে ই এ, এটাকে বলা হইতেছে এই যে অ্যাকচুয়েটিং এরর। আচ্ছা, অ্যাকচুয়েটিং এরর কেন বলা হইতেছে, কারণ এই সিগন্যালটাই আসলে আমার যেটা হচ্ছে এই যে জিএস, এটা হচ্ছে আমার প্ল্যান্ট ধরেন। ঠিক আছে, এই প্ল্যান্টের মধ্যে কিন্তু আসলে এই প্ল্যান্টটাকে অ্যাকচুয়েট করতেছে বা সক্রিয় করতেছে বা ড্রাইভ করতেছে যে সিগন্যালটা, সেটা কিন্তু এইটা। ঠিক আছে, এই জন্য এটাকে অ্যাকচুয়েটিং সিগন্যাল বলা হয়। আচ্ছা, অ্যাকচুয়েটিং এরর কেন বলা হয়, অ্যাকচুয়েটিং এরর আর অ্যাকচুয়াল এররের মধ্যে পার্থক্যটা কি সেটা একটু বলি। তো আমার অ্যাকচুয়াল এরর যেটা, দুটা পার্থক্য শব্দ, একটা হলো অ্যাকচুয়াল এরর, এটা হচ্ছে গিয়ে
আমি যদি টাইম ডোমেনে চিন্তা করি, ঠিক আছে, সব যদিও ল্যাপ্লাস ডোমেনে আছে, তো টাইম ডোমেনে যদি আচ্ছা ল্যাপ্লাস ডোমেনে যদি চিন্তা করি, আপাতত এখানে সবে আসলে ল্যাপ্লাস ডোমেন আছে, টাইম ডোমেন না, সরি। তো সেটা হতেছে অ্যাকচুয়াল এরর হতেছে এই যে রেফারেন্স যেটা, আর যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল আউটপুট সিস্টেমের, এইটার ডিফারেন্সটা হইতেছে আমার অ্যাকচুয়াল এরর। কিন্তু খেয়াল করে দেখেন এখানে যে সিগন্যালটা আসছে সেই সিগন্যালটা কি, সেই সিগন্যালটা কিন্তু আর মাইনাস ওয়াই না, বরং এটা হচ্ছে আর মাইনাস ওয়াই ইন্টু এইচ। ঠিক আছে, এই সিগন্যালটা কিন্তু সিম্পলি আর মাইনাস ওয়াই কিন্তু না। তার মানে এই যে সিগন্যালটা ই এ, এই সিগন্যালটাকে কিন্তু অ্যাকচুয়াল এরর বলতে পারেন। যে ডেফিনিশন হইতেছে আর মাইনাস ওয়াই হইতেছে আমার অ্যাকচুয়াল এরর। ঠিক আছে, এইটার এই অ্যাকচুয়াল এররের যে এক্সপ্রেশনটা হওয়া উচিত, এটাকে ইএস দিয়ে ডিনোট করা হয়, ইএস এটা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, অ্যাকচুয়াল এরর যেটা। আর অ্যাকচুয়েটিং এরর যেটাকে বলা হইতেছে অ্যাকচুয়েটিং এরর, যেটাকে আমরা ইএ ডিনোট করতেছি, সেটা সমান সমান হইতেছে এই যে আর এস মাইনাস ওয়াই এস এইচ এস। ঠিক আছে, যে এই যে এই সিগন্যালটা অ্যাকচুয়েটিং কেন বলা হইতেছে, কারণ বলতেছি যে এটাই আসলে আমার এই প্ল্যানটাকে ড্রাইভ করতেছে। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হয় অ্যাকচুয়েটিং এরর। এটা হইতেছে এই আর থেকে ওয়াই এস এইচ এস, এটা যদি বিয়োগ দিই, ওয়াই এস এইচ এস টা হইতেছে এই ফিডব্যাক নেটওয়ার্কের যে আউটপুট, এটাকে যদি আমি বিয়োগ দিই তাহলে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি অ্যাকচুয়েটিং এরর। আচ্ছা, অ্যাকচুয়েটিং এরর আর অ্যাকচুয়াল এরর কখন সমান হবে কি বলতে পারবেন? এই ইকুয়েশনের দিকে তাকাইলে কি মনে হয়? এক্স্যাক্টলি, এইচএস এর ভ্যালু যখন 1 হবে। ঠিক আছে, আমার যদি এখানে এইচএস এর ভ্যালু যদি 1 হয়, এইচএস এর ভ্যালু যদি আমার 1 হয়, এইচএস এর ভ্যালু 1 মানে কি? এইচএস এর ভ্যালু 1 মানে হইতেছে কি ইউনিটি গেইন, তাই না? ফিডব্যাকটা হচ্ছে ইউনিটি ইউনিটি গেইন। ফিডব্যাক স্যার, ইউনিটি গেইন ইউনিটি গেইন ফিডব্যাক যদি হয়, তাহলে ইউনিটি গেইন ফিডব্যাকের ক্ষেত্রে আমার অ্যাকচুয়েটিং এরর আর অ্যাকচুয়াল এরর কিন্তু সমান হবে। আমার যদি ইউনিটি গেইন ফিডব্যাক যদি হয় সেক্ষেত্রে আমার অ্যাকচুয়েটিং এরর, ঠিক আছে, আর ইয়াটা অ্যাকচুয়াল এরর কিন্তু সমান হবে। এখানে যদি এইচএস এর ভ্যালু 1 বসাই তাহলে এই দুটো টার্ম তখন সমান হয়ে যাবে, এটা মনে রাখবেন। তো আমরা আজকে আমাদের থিওরি ডিসকাশনে ইউনিটি গেইন ফিডব্যাক নিয়ে অনেক কথা বলবো। ঠিক আছে, ইউনিটি গেইন ফিডব্যাকের ক্ষেত্রে মনে রাখবেন এই যে যেটা অ্যাকচুয়েটিং এরর, এই সিগন্যালটা বা যে সিগন্যালটা আমার প্ল্যানটাকে ড্রাইভ করতেছে ওইটাই আমার অ্যাকচুয়াল এররের সমান হবে। আচ্ছা, এবার তাহলে আমরা এদিকে একটু জাস্ট লক্ষ্য করি। দেখেন আমাদের যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল এররের যে ডেফিনিশন, এই যে কিছুক্ষণ আগে দিয়েছি, আর এস মাইনাস ওয়াই এস, আর এস মাইনাস ওয়াই এস। আচ্ছা, ওয়াই এস টা কি কি লেখা যায়? এটা যদি একটা ক্লোজ লুপ সিস্টেম হয়, ঠিক আছে, একটা এই যে পুরো জিনিসটা একটা ক্লোজ লুপ সিস্টেম না, তাহলে ক্লোজ লুপ সিস্টেমের ট্রান্সফার ফাংশন কি? জিএইচ ডিভাইডেড বাই 1 প্লাস জিএইচ, আচ্ছা এখানে এস হবে আর কি, জিএস এইচএস। ঠিক আছে, এই পুরা ক্লোজ লুপ সিস্টেমের ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা, এই যে এই অংশটুকু। ঠিক আছে, আমি এখানে গোল চিহ্ন দিয়ে একটা মার্ক দিয়ে দিই, যে এই অংশটুকু হইতেছে আমার ক্লোজ লুপ সিস্টেমের ট্রান্সফার ফাংশন। এই ক্লোজ লুপ সিস্টেমের ট্রান্সফার ফাংশনের সাথে যদি আমি ইনপুটটাকে গুণ দিই তাহলেই তো আমি ওয়াই পাবো। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই যে এটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেমের ট্রান্সফার ফাংশন, তার সাথে ইনপুটকে যদি আমি গুণ দেই তাহলে আমি কি পাবো? ওয়াই পাবো। ঠিক আছে, তো এই এই যে ওয়াইটাকে এভাবে করে রিপ্লেস করে লেখা হয়েছে, এখানে আলাদা করে ভেঙে দেখানো হয়নি, বাট এই ওয়াইটাকে, এই যে এখানে ওয়াইটাকে এই যে এইভাবে করে রিপ্লেস করে লেখা হয়েছে। তারপর এখান থেকে আর কমন নিয়ে সিম্পল হইতেছে এখানে লসাগু করলে এরকম একটা টার্ম আসে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল এররের জন্য যে এক্সপ্রেশন। আচ্ছা, এবার আসি অ্যাকচুয়েটিং এরর। অ্যাকচুয়েটিং এরর কোনটা? যে এটাকে বলতেছি অ্যাকচুয়েটিং এরর। আচ্ছা, অ্যাকচুয়েটিং এররের ডেফিনিশন অনুসারে ইয়ে হইতেছে আর মাইনাস এইচএস ওয়াইএস বা ওয়াইএস এইচএস, যেটাই বলি না কেন, আবারও ওয়াইএস কে এভাবে করে রিপ্লেস করা হয়েছে। ওয়াইএস মানে হইতেছে যে এই ওভারঅল সিস্টেমের জন্য যেটা বা ক্লোজ লুপ সিস্টেমের যে ট্রান্সফার ফাংশন ইনটু এই যে ইনপুট, ঠিক আছে, আরএস। ঠিক আছে, সেটাকে রিপ্লেস করে সেটাকে যদি আবার আমরা যদি আবার ওই আরএস টাকে যদি কমন নিয়ে যদি আমরা লসাগু করে দেখি, জিনিসটা আসে এরকম। সো অ্যাকচুয়েটিং এররের এক্সপ্রেশন হচ্ছে কি এইটা, একটা হচ্ছে অ্যাকচুয়াল এররের এক্সপ্রেশন, একটা হলো অ্যাকচুয়েটিং এররের এক্সপ্রেশন। আচ্ছা, অ্যাকচুয়াল যে এররটা আছে, ঠিক আছে, এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, যে এই এইচ এর ভ্যালু যদি আমরা 1 করে দিই আর এখানে যদি আমরা এইচ এর ভ্যালু যদি 1 করে দিই, তাহলে এই দুটো জিনিস কিন্তু সমান হয়ে যাবে।
এই এক্সপ্রেশনে এইচ এর ভ্যালু আপনি 1 করে দেন, তাহলে কি হবে যে এই জি আর এই জি কাটাকাটি যাবে, যে জি এইচ যেটা আছে এইচ এর ভ্যালু যদি 1 হয়, এই জি কাটাকাটি গিয়ে উপরে থাকে 1 আর নিচে থাকে 1 প্লাস জি। আর এখানে আপনি যদি এইচ এর ভ্যালু 1 করে দেন, এখানেও কিন্তু তাই, দেখেন 1 ডিভাইডেড বাই 1 প্লাস জি থাকে কিন্তু, ঠিক আছে? অর্থাৎ এইচ এর ভ্যালু সমান 1 করে দিলে এই দুটো এক্সপ্রেশন কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা আরেকটু সামনে আগাই। আচ্ছা, এই যে কথাটাই বলা হয়েছে যে এইচএস এর ভ্যালু 1 হলে এই দুটো জিনিস আসলে সমান হবে, এটা আমি আলোচনা করেছি। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে কি স্টেডি স্টেট এরর, অর্থাৎ এই যে এররের যে এক্সপ্রেশনটা আছে এই এররটার স্টেডি স্টেট ভ্যালু। স্টেডি স্টেট ভ্যালু বলতে বা ফাইনাল ভ্যালু বলতে কি বুঝি, এটা কিন্তু এই যে এখানে বলছি যে কোন একটা ফাংশনের ফাইনাল ভ্যালু মানে কি, হ্যাঁ, ওই ফাংশনটার টাইম ইনফিনিটিতে যে ভ্যালু, দ্যাট মিন্স আমার অ্যাকচুয়ালি এররের ফাইনাল ভ্যালু বলতে যেটা বোঝানো হয় অ্যাকচুয়ালি, যেটা আমরা যদি বলি যে, আচ্ছা পরের পেজে দেখি তাহলে মনে হয় ভালো হয়। এই যে এইটা হইতেছে আমার, আচ্ছা এই জিনিসটা দেখা যাচ্ছে কিনা জানি না, এইটা হইতেছে আমার এররের ফাইনাল ভ্যালু। মানে এররটাকে যদি আমি চিন্তা করি টাইমের ফাংশন হিসেবে, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি টাইমের ফাংশন, আমরা হচ্ছে ল্যাপ্লাসি নিয়ে গিয়ে ক্যালকুলেশন করি। যে এটা হইতেছে আমার এরর, এররের টাইমের ফাংশন, ঠিক আছে? এটার যে ফাইনাল ভ্যালু, ফাইনাল ভ্যালু মানে কি, যে টি দেখেন টেন্স টু ইনফিনিটি আছে, টি টেন্স টু ইনফিনিটি মানেই হইতেছে শুধু এরর হইতেছে ই অফ টি, মানে টাইমের ফাংশন হিসেবে চিন্তা করেন তাহলে ই অফ টি, আর যখন এটা টি ইনফিনিটিতে যখন নিচ্ছেন তখন সেটাকে আপনি কি বলবেন, স্টেডি স্টেট, ঠিক আছে? এই টি ইনফিনিটিতে নেওয়ার অর্থ হলো স্টেডি স্টেট, আর এই অংশটুকু হলো এরর, শুধু এরর, ই অফ টি। এটাকে আমরা ইএসএস বলতেছি। তো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি ফাইনাল ভ্যালু থিওরেম অনুসারে, ওই যে এই যে ই অফ টি, এটার আমরা হচ্ছে ল্যাপ্লাস নিছি ইএস, তার সাথে এস গুণ করব, এবং এই যে ফাংশনটা আছে বা এই যে এক্সপ্রেশনটা আছে সেটার এস টেন্স টু জিরোতে এটার ভ্যালুটা, লিমিটিং ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। এটাই কিন্তু ফাইনাল ভ্যালু থিওরেম, ঠিক আছে? যে এখানে যেটা লেখা হয়েছে এটা হচ্ছে কি আমার ফাইনাল ভ্যালু থিওরেম, যে এই জিনিসটা আমরা ল্যাপ্লাস নিব, তার সাথে এস গুণ করব, এবং এই পুরো জিনিসটা আমরা এস টেন্স টু জিরোতে লিমিটিং ভ্যালু নিব। তাহলে কিছুক্ষণ আগে এই যে এররের এক্সপ্রেশন আমরা বলেছিলাম যে এটা, এই যে এক্সপ্রেশনটা ইউনিটি গেইন ফিডব্যাকের জন্য যদি আপনি চিন্তা করেন, ইউনিটি গেইন ফিডব্যাকের জন্য আপনার এক্সপ্রেশনটা দাঁড়ায় হচ্ছে গিয়ে এরকম। তাহলে হইতেছে ফাইনালি আমার এটার সাথে কি এস এর সাথে ইএস এর সাথে জাস্ট একটা এস গুণ হইতেছে। তাহলে এখানে দেখেন এই যে ইএস, ঠিক আছে, এস বাদ দিয়ে বাকি অংশটুকু আসলে ইএস ছিল, তার সাথে জাস্ট একটা এস গুণ হয়েছে, আর এস টেন্স টু জিরোতে এই ভ্যালুটাই হইতেছে কি আমার ইউনিটি গেইন ফিডব্যাক সিস্টেমের জন্য। মনে রাখবেন কিন্তু এই যে এক্সপ্রেশনটা কিসের জন্য, ইউনিটি গেইন ফিডব্যাকের জন্য। বারবার এটা একটা জিনিস আমি কিন্তু বারবার রিপিট করতেছি যে কোনটা কার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? যদি সিস্টেম ইউনিটি গেইন হয় তাহলেই হচ্ছে আমরা এটা অ্যাপ্লাই করতে হবে। সিস্টেম যদি ইউনিটি গেইন না হয় সেক্ষেত্রে কি করা যায় সেটা আমি আলোচনা করব, সেটা নেওয়া চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ সিস্টেম সবসময় ইউনিটি গেইন ফিডব্যাক হবে না, ঠিক আছে? তো ইউনিটি গেইন ফিডব্যাক যদি হয় তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এবার আমরা হচ্ছে আস্তে আস্তে এররের যে এক্সপ্রেশন গুলো আমরা জেনে গেছি মোটামুটি, এবং এই এক্সপ্রেশনটা যে লাস্টে যে এক্সপ্রেশনটা দেখাচ্ছি এটা আমরা আজকে অনেক বেশি ইউজ করব, ইউনিটি গেট ফিডব্যাক এটা ইউজ করব। তো তারও আগে আমাদের আরো কিছু জিনিস, সিস্টেমের টাইপ এবং হচ্ছে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট, এই দুটো জিনিস একটু আমাদের জেনে রাখা দরকার। এটা হচ্ছে একটা সিস্টেমের জন্য একটা জেনারেল রিপ্রেজেন্টেশন। এটা বুঝতে অনেকে একটু কষ্ট হতে পারে, কে হইতেছে একটা কনস্ট্যান্ট, একটা একটা গেইন বলতে পারেন বা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর পাই কতটার অর্থ হইতেছে কি যে এখানে এই টার্ম গুলো আসলে গুণ আকারে আছে। সাম একটা হচ্ছে যে সাম, সাম মানে হলো যোগ আকার, আর পাই মানে হলো গুণ আকার, মানে এই টার্ম গুলো আসলে গুণ আকারে আছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু দেখাই এখান থেকে। এই যে এটা, ঠিক আছে, এই যে দেখেন এখানে খেয়াল করে দেখেন, এখানে জাস্ট একটা কে হবে, যে এখানে এই কতগুলো জিরো, উপরে যে জিরোর যে পলিনোমিয়াল, যে পলিনোমিয়াল থেকে জিরো আসে সেগুলো রুট গুলোকে আমরা এভাবে গুণ আকারে লিখতে পারি, আর পোলের যে পলিনোমিয়ালটা আছে সেগুলোকে আমরা এভাবে গুণ আকারে লিখতে পারি, ঠিক আছে? এটাই আর এটা কিন্তু আসলে সেম, জাস্ট এখানে একটা কে আছে আগে, এটাই এটাই আসলে এটা, ঠিক আছে? যদি কারো বুঝতে অসুবিধা হয় যে
পাই মানে হইতেছে যে এই যে টার্ম গুলো জাস্ট গুণ আকারে থাকবে, ঠিক আছে? এরকম যতগুলো ডট ডট মানে হইতেছে এখানে আরো থাকতে পারে, গুণ আকারে থাকবে। তো এখানে আমাদের খেয়াল করে দেখেন এই এস টু দি পাওয়ার এন, এস টু দি পাওয়ার এনটা আসলে কি? এটা হইতেছে দুইভাবে বলতে পারেন যে এটা আসলে কি বলেন তো, আমি যদি পোল জিরো প্লটের কথা যদি চিন্তা করি, এই এসটা আসলে কি? এটা আসলে অরিজিনে কতগুলো পোল আছে, ঠিক আছে? আমি যদি একটা সিস্টেমের কথা যদি চিন্তা করি, ঠিক আছে, আচ্ছা এখান থেকেই দেখাই। আমি যদি পোল জিরো প্লটের কথা যদি চিন্তা করি, তাহলে হইতেছে এস টু দি পাওয়ার এন মানে হইতেছে এই যে অরিজিন যেটা আছে, এই অরিজিনে আমার কয়টা পোল আছে, এই যে অরিজিন এখানে কয়টা পোল আছে সেটাই হইতেছে আমার এস টার্মটা, ঠিক আছে? 1/s মানে কি? 1/s মানে হইতেছে আমার রুটটা কোথায়, s ইকুয়ালস টু 0 তে। s ইকুয়ালস টু 0 মানে তো হইতেছে কি, এই যে এই পজিশনটা বা আমার হইতেছে অরিজিনে পোল আর কি। তাহলে আমার এখানে যদি এখানে 1/s যদি থাকে তাহলে অরিজিনে একটা পোল। আমার যদি 1/s স্কয়ার যদি থাকে তাহলে অরিজিনে কয়টা পোল থাকবে? দুইটা পোল থাকবে। এই যে দুইটা পোলকে এভাবে দুইটা কাটা দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? s কিউব যদি থাকে তাহলে কয়টা পোল থাকবে? তিনটা। তার মানে এখানে আসলে বেসিক্যালি এনটা হইতেছে নাম্বার অফ পোল এট অরিজিন, ঠিক আছে? অথবা এভাবেও বলা যায়, অথবা বলা যায় 1/s মানে কি, পিওর ইন্টিগ্রেশন না? 1/s মানে হইতেছে ইন্টিগ্রেশন বা পিওর ইন্টিগ্রাল টার্ম বলা হয়। বা এন কে আপনারা এভাবেও বলতে পারেন যে নাম্বার অফ পিওর ইন্টিগ্রাল টার্ম। এন হইতেছে নাম্বার অফ পিওর ইন্টিগ্রাল টার্ম, এভাবে বলতে পারেন। অথবা এনটাকে আপনারা বলতে পারেন কি, যে আমার অরিজিনে কয়টা পোল আছে, ঠিক আছে? এই অরিজিনে কয়টা পোল আছে তার উপর নির্ভর করে আমরা হচ্ছে সিস্টেমের টাইপ নির্ধারণ করি। আমার যদি অরিজিনে কোনো পোল যদি না থাকে তাহলে সেটা হচ্ছে কি এন এর ভ্যালু তখন কি হবে? 0। সেক্ষেত্রে আমরা সিস্টেমটাকে বলি টাইপ 0। আমার যদি অরিজিনে একটা পোল থাকে, ঠিক আছে, যেমন 1/s যদি একটা যদি পোল থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি টাইপ 1। তারপর আমার যদি 1/s স্কয়ার যদি থাকে তাহলে আবার কি বলতেছি, সিস্টেমের টাইপ হচ্ছে 2। তার মানে আমার অরিজিনে কয়টা পোল আছে অথবা নাম্বার অফ পিওর ইন্টিগ্রাল টার্ম, সেটাই হইতেছে কি আমার সিস্টেমের টাইপটা নির্ধারণ করে। বুঝা গেছে? এটা নিয়ে আশা করি কারো কনফিউশন হওয়ার কথা না। তারপর আমি বলতেছি যে এই কথাগুলো এখানে বলা আছে। এন এর ভ্যালু 0 হলে টাইপ 0, 1 হলো 1, 2 হলে 2, মানে নাম্বার অফ পিওর ইন্টিগ্রাল টার্ম অথবা অরিজিনে কয়টা পোল আছে সেটা। আচ্ছা, আরো কিছু জিনিস আছে, সেটা হলো স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট, ঠিক আছে? এখানে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট বলে কিছু জিনিস আছে। এই যে এর মধ্যে একটাকে আমরা বলতেছি পজিশন এরর কনস্ট্যান্ট, একটাকে বলতেছি ভেলোসিটি এরর কনস্ট্যান্ট, একটা হচ্ছে কি অ্যাক্সিলারেশন এরর কনস্ট্যান্ট। এই তিনটা জিনিসই হচ্ছে বেসিক্যালি, সরি, এই তিনটা জিনিসই আসলে বেসিক্যালি কি, এই তিনটা জিনিস, এটার একটা কমন নাম আছে, এটাকে বলা হয় স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট, ঠিক আছে? একটা হচ্ছে পজিশন, একটা হচ্ছে ভেলোসিটি, একটা অ্যাক্সেলারেশন। পজিশনটা হচ্ছে কি সিম্পলি ওই যে আপনার যে ট্রান্সফার ফাংশনটা আছে জিএস, এটার হইতেছে s টেন্ডস টু 0 তে, ঠিক আছে? তার লিমিটিং ভ্যালু, এটাই হচ্ছে পজিশন এরর কনস্ট্যান্ট। এই এস জিএস এর সাথে যদি আমি একটা এস গুণ করি, গুণ করে এটার যদি আমি লিমিটিং ভ্যালু নেই 0 তে, তাহলে সেটাকে আমরা বলতেছি ভেলোসিটি এরর কনস্ট্যান্ট। এই জিএস এর সাথে যদি আমি এস স্কয়ার যদি গুণ করি, তাহলে আমরা যে তাহলে আমরা যে লিমিটিং ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলতেছি অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্ট, ঠিক আছে? ওকে, এই দুটো জিনিস একটু আগে থেকে ডিফাইন করা দরকার ছিল, সেটা আমরা ডিফাইন করে ফেললাম। এবার আমরা আস্তে আস্তে এই দুটো জিনিসের উপর টাইপ 0 সিস্টেমের টাইপ এবং হচ্ছে এই যে স্ট্যাটিক এরর কনস্ট্যান্টের উপর বেস করে আমরা হচ্ছে গিয়ে এই যে এরর, যে এই যে এক্সপ্রেশনটা, স্ট্যাটিক এরর এক্সপ্রেশনটা, সেটা নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমে হচ্ছে গিয়ে আমরা আসি স্টেপ ইনপুটে, টেস্ট ইনপুটের কথা যদি আমি চিন্তা করি, স্টেপ ইনপুট যদি বলি, ধরুন একটা সিস্টেমে যদি আমি স্টেপ ইনপুট দিই, এক্ষেত্রে এটা হইতেছে ওই ইনপুটের ফাইনাল ভ্যালু, এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে ইউনিট স্টেপ। তাহলে তার ক্ষেত্রে আমার একটা ইউনিটি গেইন ফিডব্যাক, বারবার বলতেছি এই এক্সপ্রেশন গুলো হচ্ছে ইউনিটি গেইন ফিডব্যাকের জন্য প্রযোজ্য। তাহলে তার এক্সপ্রেশন কি দাঁড়ায়? তাহলে এটা হচ্ছে গিয়ে আমার এই এক্সপ্রেশনটা, তাহলে এখানে যদি আর এর জায়গায় a বাই s বসাই দিই, তাহলে এই s আর এই s কাটাকাটি গিয়ে উপরে a থাকে। বা আমরা যদি আসলে লিমিটটা কোথায় বসবে, লিমিট কিন্তু কনস্ট্যান্টের উপর বসে না, লিমিট বসে সবসময় ফাংশনের উপর। কারণ এই এস ভেরিয়েবলটা ফাংশনের মধ্যেই থাকে, এই এর মধ্যেও নাই, ওয়ান এর মধ্যেও নাই। এই জন্য এই লিমিটটাকে আমরা এখানে নিয়ে যেতে পারি,
ঠিক আছে, এই লিমিটটাকে এখানে নিয়ে যেতে পারে। এবং বাই ডেফিনেশন এই যে জিএস যেটা আছে এটা হচ্ছে এস জিরোতে, এটা লিমিট, এটার যে ইয়াটা এটা যে লিমিটিং ভ্যালু, এটাকে আমরা পজিশন এরর কনস্ট্যান্ট কেপি বলতেছি। ঠিক আছে, তার মানে স্টেপ ইনপুটের ক্ষেত্রে এটা হইতেছে আমার স্টেডি স্টেট এররের ফর্মুলা। আচ্ছা, এবং এখানে জিনিসটা হচ্ছে এ বাই 1 প্লাস কেপি, অর্থাৎ এই স্ট্যাটিক এররের এই যে স্ট্যাটিক এরর কনস্ট্যান্টের ভ্যালু যত বড় হবে, এখানে আরেকটা জিনিস, তত কিন্তু এরর কম হবে। আরেকটা জিনিস খেয়াল করেন যে এই স্ট্যাটিক এরর যেগুলো আছে সেগুলোর ভ্যালু যত বড় হয়, আমার এই স্টেডি স্টেট এররটা তত কম হবে, অর্থাৎ আমার সিস্টেমটা ডিজায়ার্ড রেসপন্সের তত কাছাকাছি হবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে র্যাম্প ইনপুট। এই সেম জিনিসটা আমরা যদি এখানে যদি একটা ইউনিটি গেইন ফিডব্যাক সিস্টেমে যদি আমরা র্যাম্প ইনপুট যদি দিতাম, তাহলে র্যাম্প ইনপুটের জন্য এক্সপ্রেশন এটা আসে, এটা আলোচনা করেছি। তাহলে এখানে এ বাই এস স্কয়ার যদি আমরা বসাই, তাহলে একটা এস কাটাকাটি গিয়ে একটা এস কিন্তু থেকে যায়। ঠিক আছে, এখানে হলে একটা এস থেকে যায়, যে এসটাকে আমরা নিচে গুণ আকারে দেখাচ্ছি। এখন এই এসটাকে যদি আমি ভিতরে যদি গুণ করে দিই, আচ্ছা গুণ করে দিয়ে আমরা হইতেছে এস টেন্স টু জিরো, এটা হইতেছে এই জায়গায় বসাবো, এই যে নিচে ডিনোমিনেটর এই জায়গায় বসাবো, কিন্তু পরে বসাবো না। ঠিক আছে, এর কারণটা কি কেউ বলতে পারবেন? এই যে এখানে কেন প্রথমে এই প্লাসের বাম সাইডে জিরো বসানো হয়েছে, ডান সাইডে কেন বসানো হয় নাই? কেউ কি বলতে পারবেন কারণটা কি হইতে পারে? কি এনি আইডিয়া, কোনো আইডিয়া আছে? আচ্ছা আইডিয়া না আবার থাকলে বলবেন কোশ্চেনটা কি স্যার? প্রশ্নটা বললাম যে এখানে দেখেন এই এক্সপ্রেশনের মধ্যে আমরা এই যে এস জিরো এটা এই জায়গায় বসাইছি, এটা এখান থেকে পার্থক্য কি, যে এখানে এখানে বসানো হয়েছে জিরো, কিন্তু এখানে কিন্তু জিরো বসানো হয়নি, না বসায় লিমিটটা এভাবে রেখে দেওয়া হয়েছে। তার কারণটা কি? তার কারণটা হইতেছে, না জানলে আমি বলি, জিটা আসলে দেখেন এই যে এই জিনিসটার ভ্যালু, এটা আসলে কি হবে সেটা কিন্তু নির্ভর করে আমার জি এর উপর। আমার যেহেতু জি জানা নেই, এখন যদি কথার কথা জি যদি এরকম হইতো, কথার কথা এরকম হইতো, ধরেন 1/, স্যার এই বিষয়টা হচ্ছে স্যার এস এর মান এস টেন্স টু জিরো হলে এস তো মাস্ট বি জিরো হবেই। এখন ঘটনা হচ্ছে জিএস টা কি আছে তার উপর মানে ডিপেন্ড করতেছে হ্যাঁ বাকি এক্স্যাক্টলি জিনিসগুলো। সেটাই বলতেছি। জি স্যার। আচ্ছা, তা আমাদের যদি জিএস টা যদি এরকম কিছু একটা হয়, কথার কথা জিএস যদি হয় 1/s ইন্টু এস প্লাস টু, তাইলে খেয়াল করে দেখেন এস আর এস কাটাকাটি যাবে না, তখন কিন্তু এস জিরো বসাইলে কিন্তু এই ভ্যালুটা নন জিরো আসবে। এখানে যদি আপনি জিরো বসাই ফেলেন, তাহলে তো এই পুরো টার্মটা জিরো হয়ে যাচ্ছে, মানে এ বাই জিরো, আনডিফাইন্ড একটা জিনিস আসতেছে, তাই না? আনডিফাইন্ড জিনিস আসতেছে তো, কিন্তু আসলে কিন্তু মনে করেন জিএস যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর এরকম কিছু হবে না, ইনফিনিটি টাইপের কিছু কিন্তু আসবে না। সামথিং বাই জিরো মানে যেটাকে আমরা ইনফাইনাইট আকারে দেখাবো, ইনফিনিটি আকারে দেখাবো, সেটা কিন্তু আসতেছে না। সো আনলেস আপনি জি যদি না জানেন, তাহলে আপনি আগে থেকে এই এসটাকে জিরো বসাতে পারবেন না, কারণ এই এসটা কিন্তু জি এর ভিতরে যদি একটা 1/s টাইপের কোনো টার্ম থাকে, তার সাথে কাটাকাটি যেতে পারে, এই জন্য আগে এখানে জিরো বসানো যাবে না। ঠিক আছে, বোঝা গেছে? কিন্তু এখানে তো আর, এখানে তো শুধু একটা এস আছে, এখানে তো আর এটার সাথে গুণাকারী কিছু নেই, তো এখানে আমরা নিশ্চিন্তে জিরো বসাইতে পারি। ওকে, তাহলে তাহলে আমরা হতেছে বুঝতে পারলাম যে র্যাম্প ইনপুট দিলে এই ধরনের একটা এক্সপ্রেশন আমরা পাই, তার জন্য এররের এক্সপ্রেশন এটা হয়। আর বাই ডেফিনেশন এটা ছিল হচ্ছে কি যে ভেলোসিটি এরর কনস্ট্যান্ট। ঠিক আছে, যে ভেলোসিটি এরর কনস্ট্যান্টের যে ডেফিনেশনটা ছিল, এটা ছিল আসলে সেটা। তার মানে র্যাম্প ইনপুটের ক্ষেত্রে হতেছে আমার কি এ ডিভাইডেড বাই ভেলোসিটি এরর কনস্ট্যান্ট আর কি। ঠিক আছে, এবং এখানেও কিন্তু দেখেন যে এই এরর কনস্ট্যান্ট বা স্ট্যাটিক এরর কনস্ট্যান্টের ভ্যালু যত বড় হবে, এররটা কি হবে তত কম হবে, অর্থাৎ আমার স্টেডি স্টেট রেসপন্সটা আমার যে ডিজায়ার্ড রেসপন্সে তত কাছাকাছি হবে। এরর কম হওয়ার মানে হলো যে তত কাছাকাছি হওয়া আর কি ডিজায়ার্ড রেসপন্সের। আচ্ছা, এবার হচ্ছে কি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি প্যারাবোলিক ইনপুট আর কি, প্যারাবোলিক ইনপুট বলা হইতেছে। যে আমার যদি প্যারাবোলিক ইনপুট যদি আমি দেই এ বাই এস কিউব এরকম যদি আমরা দেই, সেই ক্ষেত্রে আমরা যেটা হইতেছে যে আগের মতো ক্যালকুলেশন, এখানে একটা এস কাটাকাটি যাবে, আগে ছিল এস, এবার এস স্কয়ার থাকবে এর নিচে। তো এস স্কয়ার প্লাস এস স্কয়ার জিএস একই রকম, একই আর্গুমেন্ট, যে এখানে এস স্কয়ার এর মধ্যে আমরা শূন্য বসাতে পারবো, কিন্তু এই জায়গায় আমরা শূন্য বসাতে পারবো না, কারণ জিএস টা কি আছে সেটা জানি না। এখন জিএস এর মধ্যে যদি নিচে 1/s স্কয়ার টাইপের কিছু থাকে, তাহলে এই এস স্কয়ার ও এস স্কয়ার কাটাকাটি যাবে। তো যেহেতু আমরা আগে থেকে জানি না জিএস টা কি, তো আমরা এখানে জিরো বসাতে পারবো না। আপাত দৃষ্টিতে মনে হইতেই পারে যে এখানে তো এস জিরো বসাই দিলে এটা তো জিরো হয়ে যায়,
কিন্তু আসলে না, জিএস যতক্ষণ পর্যন্ত জানবেন না ততক্ষণ পর্যন্ত এই কাজটা করা যাবে না। আর এই নিচের জিনিসটা বাই ডেফিনেশন হচ্ছে কি আমার এই অ্যাক্সিলারেশন এরর কনস্ট্যান্ট আর কি। ঠিক আছে, তার মানে হইতেছে আমার প্যারাবোলিক ইনপুটের ক্ষেত্রে আমার এক্সপ্রেশনটা দাঁড়ায় হচ্ছে এরকম। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এই যে এটা হইতেছে তার সামারিটা, যে আমার যে আচ্ছা এখানে সামারিটা অত ভালো করে দেওয়া নেই, আমি আমার লেকচারে একটু ফেরত যাই, হয়তো এটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মনে হয় একই সাথে দেখা উচিত ছিল, সেটা হচ্ছে কি যে আমরা যখন যেমন স্টেপ ইনপুটের কথা যে আমরা বলেছি, স্টেপ ইনপুটের জন্য এটা ছিল আমাদের এক্সপ্রেশন। এখন এই যে আমাদের এক একটা টাইপ, এই জিএসটা যদি টাইপ 0 হইতো, টাইপ 1 হইতো, টাইপ 2 হইতো, সেই ক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটতো সেটা আমাদের একটু আসলে দেখা উচিত ছিল। তখন সেটা আলোচনা সেটা ছিল না, এটা জাস্ট আপনাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে, বাট আমি আপনাদের বলে দিই। দেখেন জিএস, ঠিক আছে, জিএস মানে কি, ধরেন আমি একটা এখানে হাইপোথেটিক্যালি আমি একটা আপনাদেরকে ট্রান্সফার ফাংশন দিয়ে দেখাই। ফর এক্সাম্পল জিএস মানে হইতেছে সেখানে কি থাকবে না, কোনো কি থাকবে না, আপনার হইতেছে এস টার্ম থাকবে না। ঠিক আছে, ওই ডিনোমিনেটর কোনো এস টার্ম থাকবে। ফর এক্সাম্পল এটা হলো টাইপ 0 সিস্টেমের একটা এক্সাম্পল। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন এখানে যদি আমি এস এস দেখেন এই যে এই যে ইয়াটা পজিশন এরর কনস্ট্যান্ট, এটা কি জাস্ট হচ্ছে সিম্পলি জিএস এর মধ্যে হচ্ছে কি এস এর ভ্যালু 0 বসানো। তাহলে এস এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাহলে এটা কি একটা নন জিরো একটা ভ্যালু আসবে না, বা একটা ফাইনাইট ভ্যালু আসবে না, এই ক্ষেত্রে আসবে হাফ, তাই না? তার মানে এই ক্ষেত্রে এটা কি আসতেছে, একটা ফাইনাইট ভ্যালু আসতেছে। টাইপ 0 যদি সিস্টেম হয়, এই এররের এক্সপ্রেশনটা আসতেছে একটা ফাইনাইট একটা ভ্যালু। মানে আপনি যদি এখানে এস সমান সমান যদি 0 বসান, তাহলে জি অফ 0 কি আসতেছে, 1/2 আসতেছে না? তাহলে 1/2 যদি এখানে বসান, তাহলে এটা একটা ফাইনাইট ভ্যালু আসতেছে না, কোনোভাবে ইনফাইনাইট কিছু আসার কথা, ইনফাইনাইট কিছু আসার তো সুযোগ নাই। এবার যদি টাইপ 1 সিস্টেম যদি হয়, টাইপ 1 সিস্টেমের একটা এক্সাম্পল হিসেবে যদি আমি নিই, এরকম ধরেন এটা সমান সমান, ধরেন এই সিস্টেমটা জাস্ট তার সাথে আমি নিচে একটা এস অতিরিক্ত গুণ করে দিলাম, তাহলে এই ক্ষেত্রে আপনার জি অফ 0 কি হবে বলেন? এই যে টাইপ 1 সিস্টেম যেটা বলছি, এটার ক্ষেত্রে আমার জি অফ 0 আসলে কি হইতেছে, আমি যদি এস এর ভ্যালু যদি 0 বসাই দিই, তাহলে কি আসতেছে, ইনফিনিটি আসতেছে না? এই নিচে যদি নিচে যদি একটা 0 থাকে, সেটা কি ইনফিনিটি বলা যায় না? জি স্যার, ইনফিনিটি। ইনফিনিটি, তাহলে এই কারণে দেখেন এখানে কি দেখা যাচ্ছে, 1 প্লাস এই যে কেপি এর জায়গায় ইনফিনিটি বসানো হয়েছে। এখানে আর এখানে যাই থাকুক না কেন, আপনার যেহেতু একটা এস আছে নিচে গুণ, মানে ওটা শূন্য হয়ে যাওয়ার কারণে সবকিছু এখানে তারপর পর যাই কিছু থাকুক না কেন, পুরো জিনিসটাই শূন্য হয়ে যাবে নিচে। সো এটা কি আসতেছে, 0 আসতেছে। আবার একই জিনিস, একই আর্গুমেন্ট দিয়ে যদি আপনি এখানে যদি এস স্কোয়ারে যদি বসাইতেন, এস এর জায়গায় যদি আপনি এস স্কোয়ার বসাইতেন, তারপরে তো একই জিনিস আসতো, নিচে শূন্য আসতো। আমার যে সিস্টেম যদি টাইপ 2 হইতো, অর্থাৎ আমার টাইপ 0 এর ক্ষেত্রে আমরা একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, টাইপ 1 এবং টাইপ 2 এর ক্ষেত্রে আমরা কিন্তু কি পাচ্ছি, আমার কোনো এরর কিন্তু আমি পাচ্ছি না, জিরো এরর। অর্থাৎ আমার যেটা ডিজায়ার্ড রেসপন্স আর যেটা অ্যাকচুয়াল রেসপন্স, তার ফাইনাল ভ্যালু দুটোই কিন্তু সমান হবে। আচ্ছা, এবার এই এই জিনিসটা একটা জিনিস যদি বুঝতে পারেন, বাকিগুলো বুঝতে পারবেন। সেটা হচ্ছে র্যাম্প ইনপুটের ক্ষেত্রে হচ্ছে কি জিনিসটা জানি হচ্ছে এরকম। ঠিক আছে, এখন আপনারা চিন্তা করে দেখেন, আবারও যদি আসি আমি, ধরেন টাইপ 0 যদি হয়, টাইপ 0 এক্সাম্পল যদি আমি নিই, ধরেন 1/s+2, এটাই তো টাইপ 0 সিস্টেমের এক্সাম্পল। তাহলে কেভি এর ডেফিনেশন অনুসারে কি, যে আমার এস ইন্টু জিএস, কেভি কি এস ইন্টু জিএস, এই জিনিসটা দিয়া না, এই জিনিসটা এই ফাংশনে এস এর ভ্যালু 0 বসাইলে কি হয়, তার মানে এটা কি আসতেছে, এস ইন্টু জিএস করলে এরকম আসবে। তাহলে এখন আমি যদি এই এক্সপ্রেশনের মধ্যে যদি 0 বসাই, কারণ কেভি এর ডেফিনেশন হলো এটা, ঠিক আছে, এস জিএস, এখানে হচ্ছে এস এর ভ্যালু 0 বসাই, তাহলে এখানে যদি আমরা এস এর ভ্যালু 0 বসাই, তাহলে কি পাবো, আমি শূন্য পাবো না? দেখেন বুঝে দেখেন, এস জিএস এখানে স্যার যদি আমরা, হ্যালো। হ্যালো হ্যাঁ বলেন। স্যার এই কেভি ইজ ইকুয়াল টু এসজিএস এইভাবে না করে স্যার আমি ওই যে নর্মাল ভাবে যদি ইয়া করি, সেটা কি হবে না স্যার আপনার? নর্মাল ভাবে মানে, যে আপনার ট্রান্সফার ফাংশনের যে ইরোডটা, সেটা হচ্ছে এস অফ আপনার জিএস আর কি, মানে শেষ পর্যন্ত যে আর কি। আমি আপনার কথাটা বুঝি। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্নটা নির্দিন করেন, সময় নাই।
বেশি। স্যার আমি বলতেছি মানে ফাইনাল ভ্যালু থিওরেম এরকম না যে আপনার ফাইনাল যে ভ্যালুটা সেটা হবে s ইনটু ওই ট্রান্সফার ফাংশনটা বলছেন শোনেন, একটা যে আপনার যে s0। ট্রান্সফার ফাংশনের যে অ্যাকচুয়াল যে এক্সপ্রেশনটা দেখিয়েছিলাম ওটা দিয়ে সবকিছু আনা যায়, এটা একটা সিম্পলিফাইড ফর্ম আর কি। এই জিনিসগুলো যেটা আপনাকে শুরুতে দেখানো হয়েছে তার চেয়ে সিম্পলিফাইড একটা ফর্ম, সো ওটা দিয়েও সেম কনক্লুশনে আসা যাবে, এতটুকু আমি বলতে পারি। আচ্ছা যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম এসজিএস, এখানে যদি এস এর ভ্যালু আমি যদি জিরো বসাই তাহলে এই নিচের এই জিনিসটা চলে আসতেছে জিরো, দ্যাট মিনস সামথিং বাই জিরো, এটা সরাসরি আসতেছে ইনফিনিটি। কিন্তু আবার যদি টাইপ ওয়ান সিস্টেম যদি নেন, টাইপ ওয়ান সিস্টেম মানে হচ্ছে ধরেন এস ডিভাইডেড বাই এস প্লাস টু, এরকম যদি হয়, সেক্ষেত্রে যদি আপনি আবার এস জিএস যদি বাইর করেন, ঠিক আছে, সেখানে যদি আপনি একটা এস গুণ করেন, সরি টাইপ ওয়ান সিস্টেম মানে হচ্ছে কি এটা ভুল বলছি, নিচে একটা এস গুণ হবে, তাহলে এই এস আর এই এস কাটাকাটি দিয়ে জিনিসটা আসতেছে কি ওয়ান বাই এস প্লাস টু। তাহলে এখন যদি আপনি শূন্য বসান তাহলে কি আসতেছে ওয়ান বাই টু আসতেছে, দ্যাট মিনস একটা ফাইনাইট ভ্যালু আসতেছে, এই কেভি এর একটা ফাইনাইট ভ্যালু আসবে। কেভি এর ভ্যালু যদি ফাইনাইট হয় তাহলে এই এক্সপ্রেশনের ভ্যালুটা কি হবে, ফাইনাইট হবে। আবার যদি টাইপ টু সিস্টেমের কথা যদি আসে, টাইপ টু সিস্টেম মানে কি, ধরেন ওয়ান ডিভাইডেড বাই নিচে ধরেন এস স্কোয়ার ইন্টু ধরেন এস প্লাস টু, ঠিক আছে। তাহলে এখন যদি আপনি এস জিএস বাইর করেন, এসজিএস যদি করেন তাহলে এই এই এস এর সাথে নিচের যে এস স্কোয়ার আছে একটা এস, এটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে গিয়ে কি ওয়ান ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস টু থাকবে। তাহলে এখানে যদি আপনি এস এর ভ্যালু জিরো বসান তাহলে কি আসবে, এটা ইনফিনিটি আসবে। তাহলে নিচে তখন ইনফিনিটি চলে আসতেছে, ইনফিনিটি চলে আসলে এ বাই ইনফিনিটি, এটা কি আসতেছে, এটা আসতেছে শূন্য, ঠিক আছে। তো এই একই আর্গুমেন্ট দিয়ে আমি এখানে যে আর্গুমেন্টটা ইউজ করেছি, এই একই আর্গুমেন্ট দিয়ে পরেরটাও কিন্তু করা যাবে। পরের গুলো পরে আরেকটা যেটা থার্ড কেস, এটা আমি দেখালাম না, এটা আপনারা নিজেরা চিন্তা করে নেবেন। থার্ড কেসটাও কিন্তু এভাবে করা যাবে, যেটা হচ্ছে গিয়ে প্যারাবোলিক ইনপুটের জন্য ছিল, ঠিক আছে। তো এখানে একটা জিনিস অবজারভেশন যেটা বলে আজকে শেষ করে দিচ্ছি, দেখেন সিস্টেমের টাইপ যত কম হয় এরর তত বেশি। দেখেন টাইপ জিরোর ক্ষেত্রে এরর হয় ইনফিনিটি, টাইপ বাড়াইলেন, টাইপ আপনি ওয়ান বাড়াইলেন তখন আপনার এরর কি আসলো, একটা ফাইনাইট ভ্যালুতে আসলো, এবং টাইপ আরো বাড়াই দিলেন তখন এরর হয়ে গেল জিরো। এই অবজারভেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে সিস্টেমের টাইপ বাড়াইলে কি হয়ে যায়, আমার এরর কমে আসে, ঠিক আছে। আচ্ছা এই পরেরটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আমি আশা করি এই পরের যেটা আছে পরেরটা দেখেন, এই যে প্যারাবোলিক ইনপুটের ক্ষেত্রে টাইপ জিরোতে ইনফিনিটি আসবে, টাইপ ওয়ান মানে টাইপ বাড়ানোর পরও দেখা গেছে ইনফিনিটি, তারপরে হচ্ছে গিয়ে টাইপ টু তে গিয়ে একটা ফাইনাইট ভ্যালু আসতেছে, ঠিক আছে। তো এই পুরো জিনিসটাকে আপনার হচ্ছে যে এইভাবে করে সামারি করা হয়েছে, যে স্টেপ ইনপুট যদি দেই তাহলে টাইপ জিরোর ক্ষেত্রে একটা ফাইনাইট ভ্যালু, আর পরের দুটাতে জিরো জিরো। র্যাম্প ইনপুট যদি দেই তাহলে টাইপ জিরোর ক্ষেত্রে একটা ইনফাইনাইট এরর পাবেন, পরেরটাতে একটা ফাইনাইট ভ্যালু পাবেন, আর এখানে হচ্ছে কি জিরো। আর প্যারাবোলিক ইনপুটের ক্ষেত্রে প্রথম দুইটাতে টাইপ জিরো টাইপ ওয়ান হচ্ছে ইনফাইনাইট আপনার এরর শো করবে, আর টাইপ টু হইতেছে একটা ফাইনাইট ভ্যালু শো করবে, ঠিক আছে। এই টেবিলটার উপর বেস করে আমরা এরপর থেকে হচ্ছে গিয়ে ম্যাথ, আচ্ছা কতদিন হচ্ছে গিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কি সিস্টেমের টাইপ নিয়ে, যে সিস্টেমের টাইপ আসলে নির্ভর করে নাম্বার অফ পিওর ইন্টিগ্রাল টার্ম অথবা অরিজিনে কয়টা পোল আছে তার উপর। আর হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের তিন ধরনের টেস্ট ইনপুট আছে, একটা হলো স্টেপ, একটা হচ্ছে র্যাম্প, একটা হচ্ছে প্যারাবোলিক ইনপুট। এই তিন ধরনের ইনপুট আমরা যদি এই তিন ধরনের সিস্টেমে যদি অ্যাপ্লাই করি কোনটার ক্ষেত্রে কিরকম আমাদের আসলে এররের ইকুয়েশনটা আসে বা এরর কি ধরনের আসে। তো এক্ষেত্রে আমরা দেখেছিলাম টাইপ জিরো সিস্টেম, সেটা স্টেপ ইনপুটের ক্ষেত্রে একটা ফাইনাইট ভ্যালু দেয়, বাকি দুটো ইনপুটের ক্ষেত্রে সে ইনফাইনাইট ভ্যালু দেয়, ঠিক আছে, এররটা ইনফাইনাইট থাকে। র্যাম্প ইনপুট আমরা যদি টাইপ ওয়ান সিস্টেম নিয়ে কাজ করি তাহলে স্টেপ ইনপুটের ক্ষেত্রে জিরো এরর, র্যাম্প ইনপুটের ক্ষেত্রে ফাইনাইট একটা ভ্যালু, আর প্যারাবোলিক ইনপুটের ক্ষেত্রে ইনফাইনাইট ভ্যালু। আর যদি টাইপ টু সিস্টেম নিয়ে যদি কাজ করি তাহলে স্টেপ ইনপুটের ক্ষেত্রে জিরো, র্যাম্প ইনপুটের ক্ষেত্রে জিরো, প্যারাবোলিক ইনপুটের ক্ষেত্রে সেটা ফাইনাইট ভ্যালু দেয়। অর্থাৎ ফর এ গিভেন সিস্টেম, ধরা যাক আমি যদি টাইপ ওয়ান সিস্টেম নিয়ে কথা বলি, তাহলে এই সিস্টেম আমরা যদি ধরেন টাইপ ওয়ান না, আমরা যদি ধরেন চার্টের একটা ইনপুট নিয়ে যদি কথা বলি, আহ, দেখা যাক যেমন হচ্ছে স্টেপ ইনপুটের কথা যদি আমরা বলি, তাহলে দেখেন আমরা যদি সিস্টেমের টাইপ বাড়িয়ে দিই, যে নিচের দিকে হচ্ছে সিস্টেমের টাইপ বাড়তেছে, সিস্টেমের টাইপ বাড়লে যেমন এখানে হচ্ছে কি একটা ফাইনাইট ভ্যালু ছিল, তারপর হচ্ছে কি সিস্টেমের টাইপ বাড়লে আপনার এরর জিরো হয়ে যাচ্ছে বা এরর রিডিউস হচ্ছে। আবার আমরা যদি র্যাম্প ইনপুটের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে গিয়ে টাইপ জিরোতে ইনফিনিটি,
তারপর ফাইনাইট ভ্যালু, তারপর আবার জিরো। দ্যাট মিনস কি টাইপ আমি যত বাড়াচ্ছি আমার এরর তত কমতেছে। সেম জিনিসও প্যারাবোলিক ইনপুটের ক্ষেত্রে টাইপ বাড়ালে এরর কমে। তো টাইপ বাড়ালে এরর যে কমে, এই কনসেপ্টটা আমরা বা এই আইডিয়াটা আমরা ইউজ করতে পারি। ধরেন যে একটা সিস্টেম আছে যার জন্য আমি কোন একটা ইনপুট দেওয়ার কারণে আমি দেখতেছি যে আমাদের সিস্টেমের স্টেডি স্টেট কিছু এরর থেকেই যাচ্ছে। সেই এররটাকে রিমুভ করার জন্য কি করতে হবে, তাহলে আমাকে সিস্টেমের টাইপ বাড়াইতে হবে। এই টাইপ বাড়াইতে হলে কি করতে হবে, যে টাইপ বাড়ানো মানে কি, সিস্টেমের টাইপ আসলে নির্ভর করে হচ্ছে নাম্বার অফ পোলস এট অরিজিন, সেটার উপর। সো টাইপ বাড়ানো মানে হচ্ছে ওই সিস্টেমের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অরিজিনের খুব কাছাকাছি আমাদেরকে একটা পোল প্লেস করতে হবে। এই কাজটা আমরা করে থাকি কম্পেনসেটর দিয়ে। ঠিক আছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা এখন যে টপিক আলোচনা করতেছি সেটা হচ্ছে কি ইভ্যালুয়েশন অফ পারফরমেন্স অফ ফিডব্যাক সিস্টেম। অর্থাৎ একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম যদি আমাদেরকে দেওয়া থাকে, তার প্রথমে আমরা দেখেছি তার ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক গুলো কিরকম হয়, এটা পোল পজিশন দেখিয়ে আমরা আসলে বলতে পারি। ঠিক তেমনি আমরা একটা সিস্টেমের স্টেডি স্টেট, একটা সিস্টেম যখন স্টেডিতে পৌঁছায় তখন তার কি পরিমাণ এরর থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করতেছি। এটা ছিল ইভ্যালুয়েশন। একবার যখন ইভ্যালুয়েশন হয়ে যায় তারপর এবং আমরা যদি ইভ্যালুয়েশনের পর যদি দেখি যে আমাদের সিস্টেম যেটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা হচ্ছে গিয়ে ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক কে মিট করতেছে না, তখন আমরা কি করি, তখন তার জন্য আমরা হচ্ছে কম্পেনসেটর ডিজাইন করি বা কন্ট্রোলার ডিজাইন করি। ঠিক আছে, তো আমাদের যদি এরকম কোনো একটা রিকোয়ারমেন্ট থাকে যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখছি, ধরা যাক যে ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক ফাইন, আমরা ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিকে হ্যাপি, কিন্তু আমরা স্টেডি স্টেট পারফরমেন্স নিয়ে খুব একটা খুশি না। দেখছি স্টেডি স্টেট পারফরমেন্স অ্যানালাইসিস করতে গিয়ে দেখতেছি তার একটা এরর থেকে যাচ্ছে, যেটা আমাদের যেটা ডিজায়ার্ড যে লিমিট তার নিচে। হ্যাঁ, বা ওটা হচ্ছে কি নিচে বলতে হচ্ছে যে সেটাকে মিট করতেছে না আর কি। হ্যাঁ, যতটুকু হওয়া যতটুকু যতটুকু থাকার কথা ততটুকু না, এর বাইরে আর কি। তখন আমরা কি করব, সিস্টেমের টাইপ বাড়াবো। এই কনসেপ্ট থেকে বুঝতে পারতেছি এই টাইপ বাড়ানোর কাজটা করা হবে ওই কন্ট্রোলার বা কম্পেনসেটর দিয়ে। কিভাবে, যে অরিজিনের কাছাকাছি একটা পোলকে প্লেস করার মাধ্যমে। ঠিক আছে, এটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই কোর্সে দেখতে যাবো আর কি। তো যাই হোক, তো এই টেবিলটা কিভাবে আসছে সেটার আমি আহ একটা এক্সপ্লেনেশন গতদিন বলার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারছেন। তারপর আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কি নাইসের এই যে যে বইটা আছে সেটা হচ্ছে কি এক্সাম্পল 4.7, এটা সবাই অবশ্যই করবেন। ঠিক আছে, এক্সাম্পল 4.7 অবশ্যই করবেন। 4.7 এর ক্ষেত্রে আপনি দেখবেন এখানে তিন ধরনের সিস্টেম, যেমন এটা হচ্ছে টাইপ জিরো সিস্টেম। দেখেন এখানে কোনো কি নেই, এখানে অরিজিনের কোনো পোল নেই বা পিওর ইন্টিগ্রাল টার্ম। এটা টাইপ জিরো, এটা হলো টাইপ ওয়ান, এটা হলো টাইপ টু। তিন ধরনের সিস্টেমের ক্ষেত্রে এই যে তিন ধরনের টেস্ট ইনপুট আছে, ঠিক আছে, তিন ধরনের টেস্ট ইনপুট যেটা আমরা বলেছি, একটা হচ্ছে গিয়ে স্টেপ, একটা হচ্ছে র্যাম্প, একটা হচ্ছে প্যারাবোলিক ইনপুট দিলে আমার আউটপুট কি হয় সেটা এখানে এই ম্যাথ প্রবলেমটার মাধ্যমে সলভ করে দেখানো হয়েছে। সো এই জিনিসটা যদি কারো বুঝতে এখনো যদি অসুবিধা হয়, তারপর আমি বলবো, এটা আসলে ইভেন বুঝতে পারলেও আমি অবশ্যই আপনাদেরকে বলবো এই প্রবলেমটা সলভ করার জন্য। আর এই জিনিসটা আসলে আপনাদেরকে জিনিসটা কনসেপ্ট বিল্ডিং এ আশা করি হেল্প করবে আর কি, বা আরো ভালোভাবে এই ম্যাথ প্রবলেমটা আপনাদের এই এই ছকটা বুঝতে হেল্প করবে এই ম্যাথ প্রবলেমটা। এক্সাম্পল 7.4 নাইসের বই। ঠিক আছে, এটা অবশ্যই আপনারা করে দেখবেন। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পলের কথা যেটা বললাম আপনারা নিজেরা করে দেখবেন সেটা। এছাড়া আরো কিছু প্রবলেম একটু কথা বলি। যেমন এই একটা প্রবলেম, এটাও নাইসের বইয়েরই একটা প্রবলেম। তো আমি একটু জাস্ট আপনাদেরকে বলি। প্রবলেমটা হচ্ছে কি যে এখানে একটা, এটা কি ইউনিটি গেইন ফিডব্যাক সিস্টেম। ঠিক আছে, ইউনিটি গেইন নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। আর একটা জিনিস বলি যে এই যে ফর্মুলা গুলো আমরা এখানে পড়ছিলাম, আহ, এই ফর্মুলা গুলো, এই ফর্মুলা গুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কিছু কিছু থেকে পেয়েছিলাম, এগুলো যখন ডিরাইভ করেছিলাম আমাদের আসলে এই এই যে ফর্মুলাটা, ঠিক আছে, আপনাদের হয়তো মনে আছে এই ফর্মুলাটা কিন্তু ইউনিটি গেইন নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের জন্য ছিল। ঠিক আছে, আমরা দুটো একটা হচ্ছে গিয়ে এটা হলো জেনারেল, এটা হচ্ছে কি নন ইউনিটি থাকতে পারে। ঠিক আছে, এখানে এইচএসএফ এর যখন ওয়ান করতেছি তখন হচ্ছে এররের এক্সপ্রেশন এটা পাচ্ছি, এই এক্সপ্রেশনটাকে আমরা ইউজ করতেছি। তো আপনাদেরকে আরেকটা জিনিস একটু কেয়ারফুল থাকতে হবে, যখন আপনারা সূত্র অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এই সূত্রটা কোথা থেকে ডিরাইভ করা হয়েছে, কোন সিস্টেমের জন্য ডিরাইভ করা হয়েছে। তো ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হলে আপনাদের সিস্টেমটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, এই সূত্র অ্যাপ্লাই করতে হলে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, বা এই ফরম্যাটের কোন একটা বা এই ফর্মের কোন একটা কন্ট্রোল সিস্টেমের জন্য আপনারা এই সূত্র এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক তেমনি হচ্ছে কি ইউনিটি গেইন ফিডব্যাকের জন্য হচ্ছে আপনারা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন যদি সিস্টেমে ইউনিটি গেইন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা কি আদৌ ইউজ করতে পারবো কি পারবো না,
সেটা আমরা এই প্রশ্নের উত্তরটা আমি কিছুক্ষণ পর দেখতেছি। আমরা দেখবো যে কিভাবে করে আমরা টেকনিক্যালি একটা সিস্টেম ইউনিটি ফিডব্যাক না হলেও সেটাকে ইউনিটি ফিডব্যাক বানিয়ে কিভাবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যেতে পারে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, কোন ফর্মুলাটা কোথা থেকে ডিরাইভ করা হয়েছে। ওকে, তো এটা হচ্ছে কি ইউনিটি গেইন ফিডব্যাক সিস্টেম, এবং বলতেছিলাম যে তার জন্য আসলে আমরা এই যে ফর্মুলা যেগুলো এখানে এতক্ষণ ধরে আলোচনা করতেছি, এই যে ছকটা, এগুলো সব ইউনিটি গেইন ফিডব্যাক এর জন্যই দেখানো হয়েছে। তো এখানে বলা হইতেছে যে স্টেডি স্টেট এরর হইতেছে 10%। এমন ভাবে কে, এই কেটা একটা প্যারামিটার, এটা টিপিক্যালি আসলে অ্যাম্প্লিফায়ার গেইন হয়। এটা ভ্যালু বের করতে যাতে করে আমার স্টেডি স্টেট এরর 10%, 10% মানে হলো 0.1 হয়। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটা প্রশ্ন হইতেছে, আপনাদেরকে তো ইনপুট আসলে দেওয়া নাই, ইনপুট কিন্তু এই সিস্টেমে কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা আসলে এই প্রবলেমটা কিভাবে সলভ করব? কেউ কি কোনো আইডিয়া দিতে পারবেন? ইনপুট দেওয়া নাই, তার মানে কি আসলে এই অঙ্কটা আমরা সলভ করতে পারবো না? কি ধরে স্যার নেব? ইয়াটা আবার করবেন স্যার, বলবেন একটু স্যার। বলতেছি যে এই সিস্টেমের ক্ষেত্রে আপনার হচ্ছে ইনপুটটা বলা নাই আর কি, ঠিক আছে? তো আমরা ইনপুটটা কিভাবে কিভাবে করে ইয়া করব, কিভাবে অ্যাসিউম করব? হ্যাঁ, এটা তো বুঝতে স্যার পারতেছি। এখানে র‍্যাম ধরে নিব, বাকি যেহেতু এস আছে। র‍্যাম কেন ধরবো স্যার? কারণ স্যার এটা হলো টাইপ 1। টাইপ 1, হ্যাঁ টাইপ 1 এর ক্ষেত্রে একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, রাইট? এই যে একদিন ধরতে পারছে, এই সিস্টেমটা কি টাইপ 1। এই যে দেখেন এস আছে একটা, তাই না? এস টু দি পাওয়ার 1, তারপরে টাইপ 1। তাহলে আপনাকে এখানে এসে দেখতে হবে যে টাইপ 1 সিস্টেমের ক্ষেত্রে ফাইনাইট ভ্যালু কোথায় পাওয়া যায়? যে র‍্যাম্প ইনপুট দিলে পাওয়া যায়। টাইপ 1 সিস্টেমের ক্ষেত্রে আপনি যদি স্টেপ ইনপুট দেন তাহলে তো এরর 0। 10% এরর কি তাহলে আর থাকবে? 10% তো আর জিরো ভ্যালু না। আরেকটা হচ্ছে যদি টাইপ 1 এর ক্ষেত্রে যদি আপনি প্যারাবোল দেন তাহলে ইনফাইনাইট, এই 10% বা 0.1 কে তো আপনি ইনফাইনাইটও বলতে পারবেন না। সো আপনাকে র‍্যাম্প ইনপুট দিতে হবে, র‍্যাম্প ইনপুট দিলে এরকম একটা ফাইনাইট ভ্যালু পাওয়া সম্ভব। সো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। কখনো কখনো হয়তো প্রশ্নের মধ্যে এই ইনপুট নাও বলা থাকতে পারে, বাট এই ইনফরমেশন সিস্টেমের টাইপ থেকে এবং এররের ভ্যালু থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আসলে কি ইনপুট সেখানে দিতে হবে। ঠিক আছে, এই আর্গুমেন্টটাই প্রথমে ইউজ করা হয়েছে, যেহেতু সিস্টেমের টাইপ 1, এটা অবশ্যই র‍্যাম্প ইনপুট দিতে হবে। তারপর হচ্ছে র‍্যাম্প ইনপুটের ক্ষেত্রে আমরা এই যে সূত্রটা, আচ্ছা এখানে এটা হইতেছে, আমার যদি ইউনিট স্টেপ যদি ফাংশন হয় তাহলে এর ভ্যালু হচ্ছে 1, ঠিক তেমনি র‍্যাম্প যদি হয় এরকম ইউনিট র‍্যাম্পের মতো তাহলে এর ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, মানে বুঝতে পারতেছে, এটা যদি টি ইউটি যদি হয় সেক্ষেত্রে এটার ভ্যালু হচ্ছে 1, আর এটা হলো হাফ টি স্কয়ার যদি হয় তাহলে এটা এর ভ্যালু সেক্ষেত্রে 1 হবে আর কি। তো যাই হোক, তো আমার নরমালি হইতেছে এটাকে আমরা 1 ধরে নিই, 1 বাই কেভি। ঠিক আছে, এররের যে এক্সপ্রেশনটা র‍্যাম্পের ক্ষেত্রে এটা সমান 0.1। এই 0.1টা কি, এই যে 10% এটাই হচ্ছে আসলে 0.1 বোঝায়। তাহলে এখান থেকে কেভি বের করে নিতে পারি, সেটা হলো 10। আবার কেভি বাই ডেফিনিশন হলো এটা, এই এস জিএস, জিএস হচ্ছে কি এই যে ট্রান্সফার ফাংশনটা, এটা হলো জিএস। এই ব্লকের ভিতরে যে ট্রান্সফার ফাংশনটা দেখানো হচ্ছে এটা হচ্ছে জিএস। তো এস ইনটু জিএস, এটা লিমিটিং ভ্যালু, তাহলে এখানে এস এস কাটাকাটি যাবে, এখানে এস আর যে এই ট্রান্সফার ফাংশনে যে এস সেটা এটা কাটাকাটি গেল। তারপর হচ্ছে গিয়ে এই এস এর ভ্যালু 0 আমি যদি ভিতরে বসিয়ে দিই এরকম একটা এক্সপ্রেশন পাবো, 5k ডিভাইডেড বাই নিচে যে 6 ইনটু 7 ইনটু 8 থাকবে। তারপর এটা হলো সিম্পলি যে কিছুক্ষণ আগে তো আমরা কেভি এর ভ্যালু 10 পাইছি, ঠিক আছে? কেভি এর ভ্যালুতে যেখান থেকে 10 পাইছি, তো এখানে 10 যদি বসাই, এখানে খালি কে টা আননোন থাকে, বাকি সব জানা হয়ে যায়, তাহলে কে এর ভ্যালু আমার ফাইনালি আছে 672। ঠিক আছে, তার মানে এইখানে এই কন্ডিশন স্যাটিসফাই করার জন্য কে এর ভ্যালু কত বসাইতে হবে? 672। আচ্ছা এইবার একজন আমাকে প্রশ্ন করছিলেন মনে হয় একবার, আমি যখন ট্রানজিট পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে কি আমাদের উপরের আসলে কনস্ট্যান্টের ইমপ্যাক্টটা কোথায়? আপনারা আশা করি এখান থেকে রিয়ালাইজ করতে পারতেছেন যে উপরের কনস্ট্যান্টের ইমপ্যাক্টটা কোথায়। উপরের কনস্ট্যান্টের ইমপ্যাক্ট গুলো কিন্তু এররের মধ্যে দেখেন, এই কে এর উপর কেভি নির্ভর করতেছে, কেভি এর উপর এরর নির্ভর করতেছে। ঠিক আছে, তার মানে সিস্টেমের যেটা স্টেডি স্টেট যে ভ্যালু বা ফাইনাল ভ্যালু, তার সাথে হইতেছে এই যে উপরের যে এই যে টার্ম গুলো সেগুলো রিলেশন আছে। ঠিক আছে, কিন্তু আপনি যখন ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক বের করছেন তখন উপরের টার্ম গুলো কিন্তু আসলে ইগনোর করছে। মানে আমরা যদি এটা ওভারঅল ট্রান্সফার ফাংশন যদি বের করতে হবে, এটা কিন্তু ওভারঅল ট্রান্সফার ফাংশন না। ওভারঅল ট্রান্সফার ফাংশন যদি বের করতাম তাহলে উপরে যেগুলো থেকে, উপরে যে পলিনোমিয়াল যেগুলো থেকে আমরা আসলে 0 পাই, ঠিক আছে, সেগুলোকে সেগুলো আসলে ইমপ্যাক্ট ওভাবে ধরা হইতো না। আমরা মেইনলি হচ্ছে ডিনোমিনেটর পার্টটা নিয়ে কাজ করতাম, বাট এখানে ডিনোমিনেটর নিউমারেটর সবকিছুরই কিন্তু ইমপ্যাক্ট আছে। দেখেন এই এররটা নির্ধারণ করতে এই যে ডিনোমিনেটর এবং নিউমারেটর সবগুলো টার্মিনই কিন্তু ইউজ করতে হয়েছে আমাকে। বুঝতে পারতেছেন যে এগুলো চেঞ্জ করে দেওয়া হলে কেভি এর মানও চেঞ্জ হবে, আর কেভি এর মান চেঞ্জ হলে আসলে ইএসএস বা স্টেডি স্টেট এররের মানও চেঞ্জ হবে। ঠিক আছে, অর্থাৎ আমার সিস্টেমের ক্ষেত্রে জিরোর ইমপ্যাক্টটা হইতেছে অ্যামপ্লিটিউড এবং ফেজ। এটা মনে রাখবেন, জিরোর ইমপ্যাক্টটা হচ্ছে কোথায়?
অ্যামপ্লিটিউড এবং ফেজে থাকে। আচ্ছা, এটা একটা প্রবলেম ছিল। এখানে স্যারের এখানে একটা সিম্পল একটা প্রবলেম দেওয়া আছে, যেমন এটা কি একটা টাইপ 1, এই দেখেন আবার ইউনিটি গেইন ফিডব্যাক সিস্টেম, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, এরকম টাইপ 1 একটা, টাইপ 0 একটা সিস্টেম দেওয়া আছে। তার জন্য হচ্ছে কি 3 ধরনের ইনপুটে স্টেডি স্টেট এরর বাই করতে বলা হয়েছে। সো আমরা জানি হইতেছে স্টেপ ইনপুটের ক্ষেত্রে আমার এরর এক্সপ্রেশনটা হচ্ছে 1 প্লাস কেপি, র্যাম্পের ক্ষেত্রে 1 বাই কেভি, প্যারাবোলার ক্ষেত্রে 1 বাই কে। ঠিক আছে, এটা সবসময় হইতেছে এই 3 ধরনের ইনপুটের ক্ষেত্রে এররটা হচ্ছে এইভাবে বাইর করতে হবে। এখন কেপি, কেভি, কে এটা নির্ভর করতেছে সিস্টেমের উপর। কারণ কেপি সমান সমান হইতেছে জিএস এর হচ্ছে গিয়ে এস ইকুয়ালস টু 0 তে লিমিটিং ভ্যালু, এটা এখান থেকে ক্যালকুলেট করলে এরকম একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে। আর এস জিএস যদি বাইর করি তাহলে কেভি এর ভ্যালু আসতেছে 0, আর এস স্কয়ার নিলেও আসতেছে 0। তার মানে এই কেভি কে এগুলো আসলে নির্ভর করতেছে কি সিস্টেমের উপর। ঠিক আছে, তারপর এগুলো এখানে বসাইলে যেটা হচ্ছে যে ছকে আমরা যেটা জানি, দেখেন ছকে আমরা কি দেখছি, টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে স্টেপ ইনপুটের ক্ষেত্রে একটা ফাইনাইট ভ্যালু পাবো, বাকি দুটার ক্ষেত্রে ইনফাইনাইট ভ্যালু পাবো। দেখেন এটা কিন্তু এখান থেকে ইভেন ভ্যারি করা যায়। প্রথমে হচ্ছে কি ফাইনাইট ভ্যালু, এখানে পার্সেন্টেজে নিয়ে দেখাচ্ছে, মানে পার্সেন্টেজে নিতে হলে 100 তে ভাগ করতে হয় জানেন, আর হচ্ছে বাকি দুটো হলো ইনফাইনাইট ভ্যালু। আচ্ছা, এবার আসি হচ্ছে কি এই যে নন ইউনিটি, এই যে এই সিস্টেমটা এতক্ষণ পর্যন্ত যে এক্সাম্পল গুলো দেখাচ্ছিলাম সেগুলো হচ্ছে কি সব ইউনিটি গেইন ফিডব্যাক ছিল। এখন যদি নন ইউনিটি গেইন ফিডব্যাক যদি থাকে, যে নন ইউনিটি গেইন ফিডব্যাক, তাহলে তার ক্ষেত্রে আসলে কিভাবে এরর বের করতে হয়। তো এই যে এটার ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, এতক্ষণ পর্যন্ত যে ফর্মুলাগুলো ইউজ করতেছিলাম সব কিন্তু আমি আবার ওই যে প্রথম যে স্লাইড যেটা আমি পড়িয়েছিলাম সেটা দেখি। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যে ফর্মুলাগুলো ইউজ করতেছিলাম সব হচ্ছে যে এখান থেকে আসতেছিল। একটু স্লো করি, এই যে এখান থেকে ইউনিটি গেইন ফিডব্যাকের জন্য যে ফর্মুলা, সেখান থেকে কিন্তু ওই যে দেখবেন আমার যত ডিরাইভেশন ছিল সব কিন্তু এই যে এখান থেকে আসছিল। সো এই ফর্মুলাগুলো আসলে ইউনিটি গেইন ফিডব্যাকের জন্য অ্যাপ্লিকেবল। আর কিছুক্ষণ আগে যে প্রবলেমটা দেখালাম সেটাকে আমরা এটার সাথে কল্পনা করতে পারি। এই যে জি আছে, আবার নিচে এইচ আছে, এইচটা আমার 1 নাও হইতে পারে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে আমার স্টেডি স্টেট এররের এই ফর্মুলাটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এবং এখানে তাই করা হয়েছে আপনি দেখবেন। ঠিক আছে, এখানে এররের যে এক্সপ্রেশনটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু এইটাই। হ্যাঁ, এখানে এররের ওই সেম এক্সপ্রেশন আসলে ইউজ করা হয়েছে। এখানে জিএসএইচএস, আচ্ছা যাক, এখানে এক্সপ্রেশনটা একটু মনে হচ্ছে কিছুটা, আই এম নট শিওর, বাট আমার কাছে মনে হচ্ছে কিছুটা হয়তো সেখানে ভুল থাকতে পারে। এটা হচ্ছে এক্সপ্রেশনটা আমি যেটা বলে দিয়েছি যে এটা হবে, এই এক্সপ্রেশনটা ইউজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ইএস এর হচ্ছে গিয়ে এক্সপ্রেশন যেটা, তারপর হচ্ছে ফাইনাল ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে হলে কি হবে, তার সাথে একটা এস গুণ করতে হয়, তাই না? এই যে এস ইনটু ইএস করে সেটা লিমিটিং ভ্যালু নিতে হয় আর কি। ঠিক আছে, আচ্ছা এই প্রবলেমটা আমরা এইভাবে করে সলভ করতে পারি। এখন প্রশ্ন হইতেছে এই প্রবলেমটা নন ইউনিটি গেইন থাকলে এটাকে একটু ট্রিক করেও কিন্তু আসলে সলভ করা যায়। এই ফর্মুলা যদি কারো মনে না থাকে, আর একটু ট্রিক করেও এটা সলভ করা যায়। বা এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে হলে যে আমরা জানি ইউনিটি গেইন ফিডব্যাক হতে হয়, সেটা কিভাবে করা যেতে পারে সেটার একটু আমি জাস্ট একটু ডিসকাশন করতে চাই। এই যে নন ইউনিটি গেইন ফিডব্যাক থাকলে কি হবে। ঠিক আছে, এই যে নন ইউনিটি গেইন ফিডব্যাক, এটাকে যদি আমার সরি ওকে, নন ইউনিটি গেইন ফিডব্যাক এইটাকে এখানে যদি আমরা ইউনিটি গেইন ফিডব্যাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমাদেরকে এটাকে ইউনিটি গেইন ফিডব্যাক আকারে প্রকাশ করতে হবে। কিভাবে, এই দেখেন, আপনি খেয়াল করে দেখেন, এই যে এইচএসটাকে আমরা কি লিখতে পারি, এইচএস সমান সমান আমরা আসলে লিখতে পারি, পাশে লিখে দেখাই যে এইচ অফ এস, ঠিক আছে, এটা সমান সমান এভাবে লেখা যায় -1 প্লাস 1, এইচ অফ এস -1 প্লাস 1 এভাবে লেখা যায়। ঠিক আছে, এবং এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমরা আলাদা করে লিখলাম, আর এই প্লাস 1টাকে আমরা আলাদা করে লিখলাম। অর্থাৎ এই এইচএস ফাংশনটাকে আমরা দুইটা ট্রান্সফার ফাংশন, এই যে এটা একটা, যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা, এটা একটা ট্রান্সফার ফাংশন প্লাস একটা ইউনিটি গেইন ট্রান্সফার ফাংশন, এইরকম দুটো ট্রান্সফার ফাংশনের সামেশন আকারে লিখতে পারি। তো দুইটা ফাংশনের সাম মানে কি, কখন সাম হয়, দুইটা ট্রান্সফার ফাংশন কখন সাম হয়, যখন তারা প্যারালাল থাকে। ঠিক আছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ক্যাসকেড থাকলে গুণ হয়, আর প্যারালাল থাকলে কি হয়, যোগ হয়। তার মানে দুইটা সিস্টেম, যার মধ্যে একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা, আর একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন হচ্ছে কি 1। ঠিক আছে, এই দুটো সিস্টেমে প্যারালাল কম্বিনেশন আকারে আমি এইচএসটাকে এক্সপ্রেস করতে পারি। তার মানে এই এইচএসটাকে আমি ভেঙে
এই যে দেখেন এখানে দুটো সিস্টেম দেখানো হয়েছে, একটা সিস্টেম হলো HS-1 আর এটা হচ্ছে 1। এই দুটো সিস্টেমে এই যে দেখেন প্যারালাল, এটা কিন্তু প্যারালাল কম্বিনেশন। হ্যাঁ, কারণ দেখেন এই যে একটা পিক অফ পয়েন্ট থেকে তৈরি হয়েছে, এই যে দুটো সিস্টেম হয়ে আবার একটা সামিং জাংশন রিটার্ন করেছে। তার মানে এই দুটা মিলে কিন্তু একটা প্যারালাল, দুটা কিন্তু প্যারালাল আসলে। ঠিক আছে, এই দুটা সিস্টেমের প্যারালাল কম্বিনেশন থেকে কিন্তু আবার এইচএস তৈরি হয়। তার মানে এই দুটা কিন্তু আসলে এই দুটা রিপ্রেজেন্টেশন কিন্তু আসলে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তারপর যেটা করব আমরা, এটা যদি একবার আমাদের হয়ে যায়, এরপর আচ্ছা আমি নিচে গিয়ে দেখাচ্ছি। একটু ছোট করি। এরপর আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই যে এই অংশটুকু একটু মার্ক করে দেখাই, এই অংশটুকুকে আমরা একটা ব্লকে কনভার্ট করব। খেয়াল করে দেখেন, এই যে যেখানে আমি একটা ব্লক দেখিয়েছি, এখানে এটাকে যদি একটা ব্লকে কনভার্ট করি তাহলে জিনিসটা দেখতে ইউনিটি গেইন ফিডব্যাক হলো না? এই যে এটাকে আমি তখন ইউনিটি গেইন বলবো। আর এই তখন হচ্ছে আমার ট্রান্সফার ফাংশনটা ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন হবে। এই যে এখানে ব্লকটা যেটা আছে না, এই ব্লকে এই দুইটা থাকবে না, এই দুটার পরিবর্তে আমার একটা ব্লক ইউজ করতে হবে, এই দুটা ব্লক পরিবর্তে একটা ব্লক ইউজ করতে হবে। সো এটা কিভাবে আছে, এটা আসলে ফিডব্যাক কনফিগারেশন আছে। এই জিএস-টা আর HS-1টা হচ্ছে ফিডব্যাক পাথে আছে। সো এটাকে মিলে এখানে যদি আমি ফিডব্যাকের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, জিএস মানে ফরওয়ার্ড পাথে আছে জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইনটু এই যে ফিডব্যাকে যেটা আছে HS-1। ঠিক আছে, অর্থাৎ এই অংশটুকুকে এই যে এখানে দেখেন একটা সিঙ্গেল ব্লকে আমরা হচ্ছে এক্সপ্রেস করেছি। ঠিক আছে, তাহলে তার ফলে কি হইতেছে, যে জিনিসটা আমার অরিজিনালি ছিল, যে জিনিসটা আমার অরিজিনালি আসলে নন ইউনিটি গেইন ফিডব্যাক ছিল, ঠিক আছে, এই জিনিসটা আসলে এরকম ছিল, সেটাকে কিন্তু আমরা এইভাবে করে এক্সপ্রেস করতে পারি। এই দুটো কিন্তু আসলে ইকুইভ্যালেন্ট সিস্টেম। তা এখন এই জিনিসটা কিন্তু একটা নন ইন্টিগ্রেট ফিডব্যাক সিস্টেম কিন্তু এইভাবে করলে কিন্তু ইন্টিগ্রেট ফিডব্যাক সিস্টেমে কিন্তু পরিণত হবে। তখন হইতেছে আপনি ইন্টিগ্রেট ফিডব্যাকের যেই ফর্মুলা গুলো আছে, তখন এই যে এই ব্লকের ভিতরে পুরো অংশটা হইতেছে আপনার নতুন জি। ঠিক আছে, এই ব্লকের ভিতরে পুরো অংশটা হইতেছে আপনার নতুন জিএস। তারপর হইতেছে এই অংশটাকে জিএস ধরে, এই পুরো অংশটাকে জিএস ধরে, তারপর হচ্ছে ইন্টিগ্রেট ফিডব্যাকের যে ফর্মুলা সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এটা একটা টেকনিক আর কি, নন ইন্টিগ্রেট ফিডব্যাককে আপনার কিভাবে ইউনিটি গেইন ফিডব্যাকে কনভার্ট করতে হয়। সো এই জিনিসটা আমার খেয়াল রাখবেন যে কোন সূত্রটা কোন ফর্মের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আরেকটা লাস্ট আমি একটা ম্যাথ প্রবলেম ডিসকাস করবো। এই ম্যাথ প্রবলেমটা আসলে এখানে আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়ছি এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে থাকলে একটু বলেন। আমি জাস্ট আমি আসলে যতগুলো পাচ্ছি প্রবলেম আসলে ডিসকাস করতেছি, এতগুলো প্রবলেম আসলে ল্যাব শিটের ইয়াতে আমাদের ওই স্লাইডে নাই। কিন্তু এর বাইরে কিছু কিছু প্রবলেম আপনাদের দেখবেন, টার্ন ফাইনাল কিছু কোশ্চেন আপনারা সলভ করবেন, দেখবেন আসলে প্রবলেম গুলো, বিশেষ করে এই পারফরমেন্স ও ফিডব্যাক সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে কখনো সরাসরি সাধারণত কোনো প্রবলেম দেওয়া হয় না, একটু বানিয়ে দেওয়া হয়। তবে আপনারা যদি কনসেপ্ট গুলো বুঝে থাকেন এবং ফর্মুলা গুলো যদি বুঝতে পারেন যে কোন ফর্মুলাটা কখন কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তাহলে ইনশাল্লাহ পারবেন। খুব বেশি একটা কঠিন আসলে না, জিনিসগুলো একটু একটু প্র্যাকটিস করলে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি লাস্টে একটা প্রবলেম ডিসকাস করি। এই প্রবলেমটা সিলেক্ট করার কারণ হচ্ছে এখানে আপনার ট্রানজিয়েন্ট এবং স্টেডি স্টেট দুটা জিনিসই আছে আর কি। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যে প্রবলেমগুলো দেখাচ্ছিলাম সেখানে হয় শুধু ট্রানজিয়েন্ট ছিল অথবা শুধু স্টেডি স্টেট এররের কনসেপ্টটা ছিল। এখানে হচ্ছে দুটোই আছে। কি বলা আছে, ফর এ ইউনিটি গেইন নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তাহলে আমাদের জন্য সুখবর, আগে থেকে বলে দিছে ইউনিটি গেইন নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, সো কোনো কনভার্সনের প্রবলেম নাই। একটা ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন হচ্ছে যে এইটা আর কি। হ্যাঁ, ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন হচ্ছে যে ফরওয়ার্ড পাথে, এই যে এটাকে বলা হয় ফরওয়ার্ড পাথে ট্রান্সফার ফাংশন। এটা হচ্ছে ফিডব্যাক পাথ, এটা হচ্ছে ফরওয়ার্ড পাথ। সো ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন আসলে এইটা। ঠিক আছে, এটা দেওয়া আছে কি কে ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন ইনটু এস প্লাস এ। সো বুঝতেই পারতেছেন এখানে এনটা কি, আমার সিস্টেমের টাইপ। এনটা হইতেছে সিস্টেমের টাইপ। এখানে একটা পোল আছে, পোলটা আমার আননোন, এর ভ্যালুর উপর নির্ভর করে। আর হইতেছে একটা গেইন আছে কে, কেটা টিপিক্যালি অ্যাম্পলিফায়ারে গেইন হয়। ঠিক আছে, তো আমাদেরকে একটা ট্রান্সফার ফাংশন এই আকারে ট্রান্সফার ফাংশন দেওয়া আছে। বলা হইতেছে যে এইখানে কে এন এ, তো এই ট্রান্সফার ফাংশনকে ডিফাইন করতে হলে আসলে কে এন আর এ এই তিনটা প্যারামিটার জানা থাকলে এই ট্রান্সফার ফাংশনটা ডিফাইন হয়ে যায়। সো এই তিনটা ভ্যালু বাইর করতে বলছে। তার কি কি কন্ডিশন দেওয়া আছে, যে আমাদের পার্সেন্টেজ ওভারশুট হচ্ছে 12%, আর কেভি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে কি 110। কেভি এর ভ্যালু দেওয়া আছে কি 110। এখন কেভি এর ভ্যালু কখন ফাইনাইট হয় এটাও কিন্তু বুঝতে হবে। কেভি এর ভ্যালু ফাইনাইট হয় যখন সিস্টেমটা টাইপ 1 হয়।
ঠিক আছে, টাইপ 1 না হলে কিন্তু সিস্টেম কখনো কেভি এর ভ্যালু কিন্তু ফাইনাইট হবে না। এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে ইভেন্চুয়ালি এই যে এখানে যে ছকটা আছে ছকটা করলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, যে কেভি এর ভ্যালু ফাইনাইট হয় হচ্ছে কি সিস্টেম যখন টাইপ 1 হয়। ঠিক আছে, অন্য কোনো সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আসলে কেভি এর ভ্যালু আসলে ফাইনাইট হবে না। এই জিনিসটা আপনারা ওই যে ম্যাথ প্রবলেমটা বললাম না, এটা করলেই বুঝতে পারবেন। সো যেহেতু আমার কেভি এর ভ্যালু ফাইনাইট, সো এখান থেকে আমি এই আর্গুমেন্ট থেকে আমরা আসলে বা এই লজিক থেকে আমরা আসলে বুঝতে পারতেছি আমার এন বা সিস্টেমের যেটা টাইপ সেটা হচ্ছে 1, তাহলে একটা ভ্যালু আমি পেয়ে গেছি 1। আচ্ছা, এরপর আমার দরকার হচ্ছে কে এবং এ, এটার ভ্যালু। তো আমরা যেটা করি যে আমরা হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, যেহেতু আমাদের পার্সেন্টেজ ওভারশুট দেওয়া আছে, পার্সেন্টেজ ওভারশুট এটা হচ্ছে আমরা ওই যে সেকেন্ড অর্ডার সিস্টেমের যে ইকুয়েশনটা আছে সেটা সেটা পেতে হলে আমাদেরকে যেটা করতে হবে যে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনে যেতে হবে। ঠিক আছে, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনে যেতে হবে। সো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা হচ্ছে এরকম জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস। আচ্ছা, জিএস এইচএস হওয়ার কথা, এইচএস এর ভ্যালু এখানে 1 যেহেতু ইউনিটি গেইন ফিডব্যাক। ঠিক আছে, এইচএস এর ভ্যালু এখানে 1। তো এখানে হচ্ছে এখানে এখন আর আমরা এন বসাবো না, এন না বসে এন এর পাওয়ার যেটা হচ্ছে 1ই বসাই দিব। তো এই হচ্ছে গিয়ে আমরা রিপ্লেস করলাম, জিএস কে রিপ্লেস করলে এই যে সিম্পলিফাইড এই যে সেকেন্ড অর্ডার এই যে ফর্মে চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ওভারঅল ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা। যে এটাকে ওই যে আমরা ট্রানজিয়েন্টের যে স্ট্যান্ডার্ড ফর্ম তার সাথে যদি তুলনা করি, তাহলে এই নিচের পার্টটাকে যদি আমরা তুলনা করি, তার মানে কি ওমেগা এন স্কয়ার হচ্ছে কে, এই কনস্ট্যান্টটা ওমেগা এন স্কয়ার হচ্ছে কে, তার মানে ওমেগা এন হচ্ছে রুট ওভার কে। আর এই এস এর কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে পাইছি এ, আর স্ট্যান্ডার্ড ফর্মে এস এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2 জিটা ওমেগা এন, তার মানে 2 জিটা ওমেগা এন ই হচ্ছে আসলে এ। ঠিক আছে, 2 জিটা ওমেগা এন ই হচ্ছে এ, তাহলে ওমেগা এন এর ভ্যালু আমরা পেয়েছি রুট ওভার কে, তার মানে জিটার ভ্যালু তার মানে কি। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে সেটা হইতেছে জিটার ভ্যালুটা একটু আমাদেরকে বের করে নিতে হবে বিফোর উই প্রসিড। এখানে আসলে বুঝতে পারতেছেন কে এর ভ্যালু আমার কাছে আননোন, জিটার ভ্যালু আমার আননোন, তাইলে আসলে একটা ঝামেলা। হ্যাঁ, এটা ঝামেলা। তো আমার জিটার ভ্যালু বের করে নিতে হবে আগে। জিটার ভ্যালু বের করার জন্য একটা জিনিস মনে রাখবেন যে পার্সেন্টেজ ওভারশুট দেওয়া আছে মানে হইতেছে তার কারেসপন্ডিং একটা জিটা আপনি জানেন। পার্সেন্টেজ ওভারশুট দেওয়ার মানে হইতেছে তার কারেসপন্ডিং একটা জিটা আপনি জানেন, বা উল্টা ভাবে এভাবে বলা যায় যে একটা সেকেন্ড অর্ডার সিস্টেমে জিটা দেওয়ার অর্থ হলো সেখান থেকে আপনি পার্সেন্টেজ ওভারশুট ক্যালকুলেট করতে হবে, অন্য কিছু জানা দরকার হয় না। সো পার্সেন্টেজ ওভারশুট থেকে জিটা ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেট করলে এটা আসলে 0.56 আসে। সো এই 0.56 টা যদি আমরা এখানে বসাই 2 ইনটু 0.56 রুট ওভার a ইনটু k, তাহলে a আর k এর মধ্যে রিলেশন আসে এরকম। ঠিক আছে, a সমান 1.12 রুট ওভার k আসে। একটু খেয়াল করতে হবে, মানে এখানে হলো বেসিক্যালি ইকুয়েশন সলভ করা। সো আমাদের আসলে এখানে দুইটা জিনিস আননোন, একটা হলো a আর একটা হলো k। এই দুইটা জিনিস আননোন, তো এর মধ্যে আমাদের হইতেছে একটা কন্ডিশন আমরা এখান থেকে জানি, আরেকটা কন্ডিশন আমাদেরকে ইউজ করতে হবে, সেটা হলো কেভি। ঠিক আছে, কেভি এই এই কন্ডিশনটা ইউজ করতে হবে। বুঝতে পারতেছেন যে এই কোশ্চেনটা সলভ করবো, দুইটা আননোন, তাহলে আমার কন্ডিশন লাগবে দুইটা। একটা হচ্ছে যে পার্সেন্টেজ ওভারশুটের যে কন্ডিশন, এই যে দেখেন পার্সেন্টেজ ওভারশুটের কন্ডিশন, আর একটা কন্ডিশন কি কেভি এর কন্ডিশন, কেভি এর ভ্যালু যেটা 110। সো এটাকে আমরা ইউজ করব। কেভি এর ভ্যালু সমান হচ্ছে এস জিএস, তাহলে এখানে জিএস টাকে আমরা বসাই দিলাম, তাহলে লিমিট এই এস এ এস কাটাকাটি গেল, এস এর ভ্যালু 0 বসাইলে এটা কি আসে কে বাই এ আসে, এটাকে জাস্ট বাম দিকে নিয়ে আসছে। তার মানে এখান থেকে আমরা দেখেন আমরা যদি এই যে কিছুক্ষণ আগে যে এটা পাইলাম, এটা এ সমান সমান কি পাইলাম 1.12 রুট ওভার কে, তাহলে এটাকে যদি আমরা কে এর মাধ্যমে যদি রিপ্লেস করি, ঠিক আছে, রিপ্লেস করলে পরে এই জিনিসটা আর এইভাবে নিব, এখানে একটা রুট ওভার কে কাটাকাটি যায়, তারপর এটাকে জাস্ট স্কয়ার করতে হবে। হ্যাঁ, এটা আসলে আশা করি বোঝানোর কিছু নেই, এটা আপনারা বোঝেন, ফোর্থ ইয়ারের স্টুডেন্ট এই ক্যালকুলেশন গুলো বুঝবেন। তাহলে এখানে কে এর ভ্যালু জানলাম, সেখান থেকে আমরা এ এর ভ্যালুটাও পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে আপনাকে আসলে ইকুয়েশন সলভ করার সময় বুঝতে হবে এই যে ইকুয়েশন সলভের যে বেসিকটা, যে আমার দুইটা আননোন, তার মানে দুইটা কন্ডিশন দুইটা কোথা থেকে পাবো, একটা হলো পার্সেন্টেজ ওভারশুট থেকে জিটা পাবো, আর একটা হলো কেভি থেকে পাবো। ঠিক আছে, তো এই প্রবলেমটা আমার মতে একটা মোটামুটি ভালো একটা প্রবলেম, যেখানে হচ্ছে গিয়ে আসলে এটা এটা আমার অন্য কোনো একটা জায়গা থেকে আমি কালেক্ট করেছি, প্রবলেমটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। নট দ্যাট যে প্রবলেমটা সরাসরি দেওয়া হবে, বাট এই ধরনের কিছু প্রবলেম সলভ করেন আমার মনে হয় ভালো, আপনাদের প্র্যাকটিসের জন্য আসলে বেটার। আপনাদের অনেক সময় বইয়ে অনেক স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম থাকে, এর বাইরেও কিছু আসলে টার্ন ফাইনালের কিছু প্রবলেম যদি সলভ করেন, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনাদের এই টপিকটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না।